আজকে আমাদের ক্লাসে আমরা দেখব যে সিএইচএসএল 2025 এক্সামে যে ইম্পর্টেন্ট ম্যাথ কোশ্চেন্সগুলো ছিল সেইগুলোকে আমরা দেখে নিচ্ছি। এখানটায় আজকে ক্লাসে আমরা মোটামুটি 35টা প্রশ্ন দেখব, যেগুলো হচ্ছে বেস্ট ম্যাথ জিজ্ঞেস করা হয়েছিল সিএইচএসএল 2025 এক্সামে। তো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন এখানটায় আছে যে একটা স্যাটেলাইট সিগন্যাল বলেছে, ইকুয়েশন হচ্ছে 3x - 4 এর হোল স্কোয়ার। বলছে হোয়াট ইজ দ্য এক্সপ্যান্ডেড এক্সপ্রেশন, মানে এটা কিছুই নয়, এটা ইজি কোশ্চেন যে a - b এর হোল স্কোয়ার আছে, সেটাকে এক্সপ্যান্ড করো, মানে ফর্মুলায় লেখো a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। ব্যাস স্বাভাবিক ফর্মুলা ভেঙে দেবো, মানে হচ্ছে 9x এর হোল স্কোয়ার মানে 9x স্কোয়ার, তারপর মাইনাস 2ab 2a ইন্টু b প্লাস b স্কোয়ার মানে 16। অ্যান্সার কত আসছে 9x স্কোয়ার মাইনাস 24x প্লাস 16। অ্যান্সার হচ্ছে অ্যান্সার বি। তো এটা একটা ইজি কোশ্চেন হলো। এবার আস্তে আস্তে আমাদের কোশ্চেনের মান বাড়তে থাকবে। দেখো, আচ্ছা, পরের প্রশ্ন বলেছে যে ফাইন্ড দ্য রিমাইন্ডার অন ডিভাইডিং এত বাই এত ইজ, মানে রিমাইন্ডার কনসেপ্ট। দেখো, রিমাইন্ডার থিওরাম যেটা হচ্ছে অনেকে আমরা কিন্তু ক্লাসে করেছি এবং এই নিয়ে কিন্তু অনেক রকমের কোশ্চেন থাকে। আমাদের রিমাইন্ডার থিওরামটা কি, যে যদি এক্স মাইনাস এ দিয়ে কোন একটা ইকুয়েশনকে ভাগ, মানে কোন একটা ধরো এক্সপ্রেশনকে ভাগ করা হচ্ছে, তাহলে সেই এক্সপ্রেশন ধরো এরকম আছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, এরকম টাইপের একটা এক্সপ্রেশন। একে যদি আমি ভাগ করি, তাহলে সেই ভাগ করলে যে রিমাইন্ডারটা আসবে, সেই রিমাইন্ডারটা আমরা কি করে পাবো? ডাইরেক্ট একটা ফর্মুলা আছে যে এক্স এর মাইনাস এ, মানে যাকে দিয়ে ভাগ করছি, মানে যেটা হচ্ছে ডিভাইজার, সেই ডিভাইজারকে জিরোর সঙ্গে সমান করো। কারণ ইজিক্যাল টু জিরো করলাম, তার মানে কি এক্স এর মান হয়ে গেল এ। তো এই এক্স ইজিক্যাল টু এ, এই মানটা যদি এই ইকুয়েশনে আমরা বসিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের ডাইরেক্ট রিমাইন্ডার আমরা পেয়ে যাই। মানে কিভাবে পাবো? এক্ষেত্রে আমরা রিমাইন্ডার পাওয়ার কনসেপ্ট হচ্ছে আমরা এই এক্সপ্রেশনটাতে মান বসিয়ে দেবো এক্স এর জায়গায় এ, তার মানে কি করবো পি স্কোয়ার প্লাস কিউ এ প্লাস আর, এই যে মান বসালে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে রিমাইন্ডার অফ যখন এক্স মাইনাস এ দিয়ে কোনো একটা এক্সপ্রেশনকে ভাগ করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই কনসেপ্ট লাগিয়ে আমরা ইউজ করতে পারবো যে 2x - 4 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে 2x - 4 কে আমি জিরোর সঙ্গে ইকুয়েট করবো। তাহলে কত হচ্ছে 2x = 4 মানে x = 2। তার মানে এই গিভেন এক্সপ্রেশনটাতে যদি আমি x এর মান 2 বসিয়ে দিই, তাহলে যেটা আসবে সেটাই আমার অ্যান্সার আসবে। তাহলে এখানে আমার এক্সপ্রেশনটা কি 5x³ প্লাস 4x স্কোয়ার মাইনাস 10x প্লাস 1। আমি x এর জায়গায় 2 বসিয়ে দিই, তাহলে দেখো 8 পাচ্ছে 40 প্লাস 2 বসালে 2 দিয়ে 4, 4 4 16 মাইনাস 2 হলে 20 প্লাস 1, মানে সব যদি যোগ করি দেখো 56 57 57 মাইনাস 20, মানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 37। তো রিমাইন্ডার থিওরাম আমাদের কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা কিন্তু ভাগ করেও দেখিয়েছিলাম যে প্রপার যদি তুমি কনভেনশনাল ওয়েতে ভাগ করো, তাহলে দেখবে যে রিমাইন্ডারটা আসছে সেটা কিন্তু সেমই আসবে। সেই জন্য এই রিমাইন্ডার কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, যে এক্স মাইনাস এ দিয়ে যদি ভাগ করা হয় কোনো একটা এক্সপ্রেশনকে, তুমি এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 করে এক্স এর মান এ বসালেই কিন্তু তোমার রিমাইন্ডারটা বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখি, অ্যালজেব্রার আরেকটি প্রশ্ন। সেটা বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজিক্যাল টু 2 ইন্টু 5x প্লাস 6y প্লাস 4z মাইনাস 77, এটা একটা এক্সপ্রেশন দিয়েছে, দিয়ে একটা ভ্যালু বের করতে দিয়েছে। দেখবে যখনই আমরা এরকম টাইপের অঙ্কে দেখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে তিনজনের যোগফল আছে, তারপর এরকম টাইপের আছে, তখনই আমাদের মাথায় আসে কি যে এই জিনিসগুলোকে আমাদের একরকমভাবেই শুধুমাত্র করা যায়, যেটা হচ্ছে আমরা তিনটে জিনিসের স্কোয়ারের সমষ্টিটাকে আমরা শূন্য এইরকম ভাবে যদি মানে পতিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। দ্যাট ইজ, এইখান থেকে আমরা কি বলি যে তিনটে স্কোয়ারের ভ্যালু শূন্য কখন সম্ভব? যখন প্রত্যেকটা ভ্যালু ইন্ডিভিজুয়ালি শূন্য হয়, তখনই সম্ভব। কারণ দেখো, কারো তিনজন স্কোয়ার মানে সেটা তো নেগেটিভ হতে পারে না, মানে ধরো সংখ্যাটা নেগেটিভ হলো কিন্তু তার স্কোয়ার করলে তো সেটা পজিটিভ হয়ে যাবে। তার মানে হচ্ছে কখনোই তিনটে সংখ্যার যোগফল 0 হতে পারে না, তিনটে স্কোয়ারের যোগফল, যদি না সেই সংখ্যাগুলো বা তিনটে কি আরো দুটো বা চারটে পাঁচটা যাই হোক না কেন, স্কোয়ারের যোগফল কখনোই শূন্য হবে না যদি না সেইগুলো ইন্ডিভিজুয়ালি 0 না হয়। তাহলে এবার দেখো, এইখানটায় আমি সেই ইন্ডিভিজুয়ালি 0 বানানোর চেষ্টাটা করব। তো কিভাবে করব? সবগুলোকে আমি এইদিকে নিয়ে যাই। তার মানে জিনিসটা কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস দেখো 10x মাইনাস 12y আর মাইনাস 8z প্লাস 77 ইজিক্যাল টু 0। এবার আমরা কি করবো, বাঁদিকের যে এক্সপ্রেশনটা আছে সেইটার ভ্যালুটাকে আমি তিনজনের স্কোয়ারের যোগফল হিসেবে প্রকাশ করব। তো দেখো, এক্স এর সঙ্গে কি নেব?
এক্স স্কোয়ারের সঙ্গে এক্স নেব, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এ বি, আমরা জানি এটা কি, আমরা এই এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার এরকম টাইপের আমরা বানানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো আমরা এই জন্য কি করব, ধরো এর জন্য আমরা করবো কি, এইগুলো দেখবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স আসছে, দেখো টেন এক্স মানে কত, টু ইন্টু এক্স ইন্টু পাঁচ করতে পারি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হিসেবে কত, পাঁচ স্কোয়ার মানে 25 লাগাতে পারি। আবার দেখো যে ওয়াই স্কোয়ারের সঙ্গে যদি যায়, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 12y মানে সেটা কি লিখতে পারি, টু ইন্টু ওয়াই ইন্টু সিক্স, তাহলে তো 12y হলো। তার সঙ্গে বি স্কোয়ার মানে 36 6 স্কোয়ার। আর জেড স্কোয়ারের ক্ষেত্রে করতে পারবো, দেখো জেড স্কোয়ার মাইনাস টু ইন্টু জেড ইন্টু ফোর, তাহলে দেখো 8z হয়ে গেল, প্লাস ফোর স্কোয়ার মানে 16, তাহলে প্লাস 16। এবার দেখো এই যে আমি যেগুলো 77কে ভাঙলাম অ্যাকচুয়ালি, দেখো এখানটা হচ্ছে 5 5 25, তাহলে তুমি বলো 25-এর সঙ্গে 36 যোগ তার সঙ্গে আবার 16 যোগ, এই তিনটে যোগ করলে কত আসছে, দেখো 77ই কিন্তু আসছে। তার মানে ইজিক্যালটা আমি 0 করতে পারতাম, মানে এই 77কে আমরা কি করলাম, ভেঙে দিলাম। দেখো 25 36 আর 16-তে, সেটা আমরা কি করে বুঝছি যে এরকম 25 36 16-তে ভাগতে হবে, সেটা আমরা বুঝতে পারছি যে 10x 12y 8z এগুলোকে দেখে, যে 10x আছে মানে এটাকে 2ab ফরম্যাটে লিখতে হবে, 2 ইন্টু এ ইন্টু বি এরকম টাইপের। 12y আছে তার মানে 2 ইন্টু এবি ফরম্যাটে লিখতে হবে, মানে 2 ইন্টু ওয়াই ইন্টু সিক্স, দেখো 12y হয়ে যাচ্ছে। এই যে এরকম ভাবে করে আমি সাজাতে পারলাম। তাহলে জিনিসগুলো কি, দেখো এই গোটা জিনিসটা আমি কি করতে পারি, a মাইনাস বি এর হোল স্কোয়ার মানে এক্স মাইনাস 5 এর হোল স্কোয়ার, পরেরটাকে ওয়াই মাইনাস 6 এর হোল স্কোয়ার, আর তারপরটাকে হচ্ছে জেড মাইনাস 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হিসেবে লিখতে পারলাম। তাহলে দেখো তিনটে স্কোয়ারের যোগফল 0, এইভাবে আমি ফরম্যাটে লিখে ফেললাম। এটা কখন সম্ভব, যখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 0 হবে, কারণ এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 হবে। তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি, এক্স এর মান 5 পাচ্ছি, এখান থেকে ওয়াই এর মান 6 পাচ্ছি, আর এখান থেকে জেড এর মান 4 পাচ্ছি। শুধুমাত্র মান বসিয়ে দিলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। কিসে মান বসাতে হবে, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 3z, এটাতে মান বসাতে হবে। তো দেখো 2 ইন্টু 5 6 11 মাইনাস 3 ইন্টু 4 12, এটা কত হচ্ছে 22 মাইনাস 12 ইজিক্যাল টু দেখো চলে এলো 10। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি। যে অঙ্কগুলো করানো হচ্ছে সেই অঙ্কগুলো আগে নিজেরা ট্রাই করবে, ঠিক আছে, পজ করে ট্রাই করবে, তারপর যখন না হবে তখন তুমি দেখবে, আদারওয়াইজ হয়ে গেলে তো স্কিপ করে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা পরের অঙ্ক দেখা যাক। আবার একটা অ্যালজেব্রার কোশ্চেন, যেখানটায় এক্স প্লাস ওয়াই এর মান 24 বলেছে, পজ করবে এবং ট্রাই করবে। প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বলেছে, তাহলে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এইটা। আমরা এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এই জিনিসটাকে আমরা দেখেছি অ্যাকচুয়ালি একটা ফর্মুলা হয়। অলদো ফর্মুলাটা কি করে আসে সেটাও আমরা জানি, যে এটাকে দেখো ফর্মুলাটা কিভাবে আসে, দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4কে যদি এখানটায় দেখো এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এখানটায় রাখলে, এবার এই জিনিসটাকে তুমি কিভাবে লিখলে, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার হিসাবে, প্লাস হচ্ছে এক্স ওয়াই এর হোল স্কোয়ার। এবার দেখো এই জিনিসটাকে আমি যদি এক্স স্কোয়ারকে এ ধরি আর ওয়াই স্কোয়ারকে বি ধরি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, প্লাস দেখো এক্স ওয়াই এর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে এই জিনিসটা কি ভাঙা যাচ্ছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 মানে কত, মাইনাস, তার মানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এক্স ওয়াই এর হোল স্কোয়ার। এবার দেখো এই জিনিসটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যাচ্ছে, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে কি এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসছে। আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেই হিসেবে যদি ভেঙে দিই, দেখো কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর একটা হচ্ছে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তো এইভাবে আমরা কিন্তু ফর্মুলাটা আছে, যে যদি কখনো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 থাকে, তাহলে তার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। কি করে এলো সেটা আমরা কিন্তু দেখিয়ে দিলাম, এটা আমাদের ডাইরেক্ট মুখস্থ করতে হবে। মানে এখানটা কি দেখো 4 পাওয়ার আছে, প্রত্যেকের ক্ষেত্রে 2 প্লাস 2 মানে 4 পাওয়ার আছে। তো সবগুলো দেখো 4 পাওয়ারকে আমরা 2 করে ভাগ করে দিলাম, দেখো এখানে সবারই পাওয়ার 2, এখানে সবারই পাওয়ার 2, শুধুমাত্র এক্স ওয়াই এর আগে মাইনাস আর প্লাস। তো এই ফর্মুলা যদি আমাদের মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ডাইরেক্টলি হয়ে যাবে। এবার দেখা যাক, তারপরে আমাকে বের করতে দিয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো স্বাভাবিকভাবে আমি এটার ফর্মুলা জানি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। দেখো আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু মান জানি, পরীক্ষায় বলে দিয়েছে 360, কিন্তু এক্স ওয়াই এর মান জানি না। তাহলে এক্স ওয়াই এর মানটা আমরা বের করি কিভাবে, আমরা এক্স প্লাস ওয়াই স্কোয়ারের এক্স প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে ইউজ করে, তাহলে এটার ফর্মুলা কি জানি, এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই, এই ফর্মুলাটা আমি জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ারের দেখো মান দিয়েছে কত 24, তাহলে 24 স্কোয়ার মানে কত 576 ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে বলেছে 360 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই। তাহলে কি আসছে 2xy এর মান এলো দেখো 6 1 216, তাই না, 6 1 216। তাহলে xy এর মান চলে এলো কত 108, তাহলে 108 হচ্ছে মান হলো xy, জাস্ট মান বসিয়ে দাও। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান কত 360, তাহলে 360 প্লাস হচ্ছে 108 আর এটা হচ্ছে 360 মাইনাস 108। তাহলে এটাকে আমি এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে লিখতে পারি, 108 হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি। এবার প্রশ্ন হচ্ছে স্কোয়ার তো অনেক বড় হয়ে যাবে, কিন্তু দেখো আমরা অপশন এলিমিনেট করে কিন্তু খুব ইজিলি করতে পারি। দেখো 360 এর সঙ্গে 360 গুণ করলে কি হবে, ইউনিট ডিজিটে তো শূন্যই থাকবে ইউনিট ডিজিটটা, আর 108 এর সঙ্গে 108 যদি গুণ করি তাহলে কত হবে ইউনিট ডিজিটে, দেখো 8 8 64, তাহলে 4 থাকবে ইউনিট ডিজিট, তার মানে এখানে 4 ইউনিট ডিজিট থাকবে। তো বলো কারো যদি আগে শূন্য থাকে ইউনিট ডিজিটে এবং পরে যদি 4 থাকে, মানে ফর এক্সাম্পল ধরো কারো ধরো 10 আছে আর নিচে ধরো এখানে 4 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বিয়োগ করলে কি হয় 6 আসে, মানে ইউনিট ডিজিটটা 6 আসে। তাহলে 0 থেকে 4 বিয়োগ করলে দেখো 6 ইউনিট ডিজিট আসবে, তার মানে অপশনের যেখানটা ইউনিট ডিজিট 6 থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো অপশন এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমাদের কিন্তু ডাইরেক্ট আমাদের শেষ পর্যন্ত ক্যালকুলেশনটা করতে হলো না, ক্যালকুলেশনের আগেই আমরা অপশন দেখে কিন্তু অ্যান্সার করে দিতে পারলাম। তো আমাদের এবার শিখতে হবে অপশন দেখে আমরা কি করে অঙ্ক করতে পারি। ঠিক আছে, আশা করি বোঝা গেল। পরের প্রশ্ন দেখা যাক। দেখো বলছে সাম অফ 3 নাম্বারস ইজ 80। তো আমি ধরে নিলাম তিনটে সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাদের সাম হচ্ছে 80। সাম অফ স্কোয়ারস অফ দিস 3 নাম্বারস মানে কি বলেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই তিনজনের মান বলে দিয়েছে 2650। দ্য প্রোডাক্ট অফ দ্য 3 নাম্বারস, এবং তিনজনের গুণও বলে দিয়েছে হচ্ছে 13,500। বলছে দেন ফাইন্ড দ্য সাম অফ দ্য কিউবস অফ দ্য গিভেন 3 নাম্বার, তাহলে বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজিক্যাল টু করো। পজ করো এবং প্রথমে ট্রাই করো, ঠিক আছে। এইরকম অঙ্ক থাকলেই আমরা একটা ফর্মুলা মাথায় আসে, সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এই ফর্মুলাটা মাথায় থাকে আমাদের। এবার আমি দেখছি এই ফর্মুলা আমি বের করতে দিয়েছে এর মানটা, তাহলে এক্স ওয়াই জেড এর কি মান দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। তাহলে সুবিধা হলো, দেখো এইটারই মান বের করতে দিয়েছে, তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই জেড মানে 13,500, তাহলে এটা করে দিলাম 13,500 ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই জেড এর মান বলে দিয়েছে 80, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান বলে দিয়েছে 2650। কিন্তু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এইটার তো মান জানি না, একটা ইকুয়েশন দুজন আননোন, তাহলে তো সম্ভব নয়। তাহলে প্রথমে আমাকে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান বের করতে হবে। কি করে বের করব, এই দুটোকে ইউজ করে, কারণ আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার মানে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। মান বসাও এখানটায়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ারের মান কত 80, মানে 80 মানে 4,600 ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে 2650, আর তার সঙ্গে হচ্ছে 2 ইন্টু এটা এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স যেটা আছে ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে আমি যদি এখানটা এটা নিয়ে আসি তাহলে কত আসছে দেখো 50, 7 করলে 7 আর 3 করলে 3, 3750 বাই 2, এটা তো মান আসছে তাই না, 50 7 সাথে 14 3 3, হ্যাঁ তাহলে এটারই মান আসছে দেখো এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর মান চলে আসছে এইটা। যদি আমি কাটাকুটি করি কি আসছে দেখো 18 দুগুণে 36 15 7 দুগুণে 14 1875 চলে এলো, তার মানটা বসিয়ে দিলাম। এবার জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার চলে আসবে যে 80 ইন্টু এখানটায় 5, তারপর 8 8 7 9 9 7 16 আর ব্যাস 772, এইটা মান হলো। এবং তার সঙ্গে দেখো এই গোটা জিনিসটা এইদিকে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 13,500 5 3 15 5 39 40 405 0 0, এইটাকে দেখো যোগ করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসার কথা। তো 775 সঙ্গে 80, 775 সঙ্গে 8 গুণ করলে কত হয় 8 পেজে 0 8 থাকলে 4 8 সাথে 56 4 সাথে 0 8 থাকলে 6 8 সাথে 56 56 আর 6 কত 62, তাহলে 62 3 0 40,500, তাহলে কি আসছে 500 2 10 102 500, অপশন ডি চলে আসছে। এরকম টাইপের অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি, ঠিক আছে। এখানে ডাইরেক্ট কোশ্চেন না দিয়ে একটা ভাষার মতো কথা দিয়েছে,
কিন্তু অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে অ্যালজেব্রায়। পরের প্রশ্ন দেখছি, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস এটা বলেছে। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই এর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটার ফর্মুলা কিন্তু আমরা দুটো জানি, যে এটা হয় এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই যেমন হয়, তেমনি আর একটাও ফর্মুলা হয় যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। তো দেখো দুই ধরনের ফর্মুলা হয়, তোমাকে ডিসাইড করতে হবে কোন ফর্মুলাটাই তুমি ইউজ করবে। এখন দেখো, যদি আমরা প্রথমে ফর্মুলাটা ইউজ করতে চাই এটা, তাহলে দেখো এখানটা এক্স মাইনাস ওয়াই এর মান বসাতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মানটা আমরা বসে পেয়ে যাবো এখানটায়। আবার এক্স মাইনাস ওয়াই এর মানটাও দেওয়া আছে, এটাও যা দেওয়া আছে, দেখো সবই মোটামুটি মান জানা আছে, তো আমরা এই ফর্মুলাটাতে ইউজ করব। তাহলে আমাকে দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমরা ফর্মুলা ভেঙে দিই, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটার মান যদি বসায় তাহলে কি আসছে দেখো, 8 কিউব মানে কত 512 প্লাস 3 ইন্টু এক্স ওয়াই মানে 5, এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 8। তাহলে এইটুকু পর্যন্ত এইটা এলো। আমার এই কাজটা এখন বাকি আছে 8 ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে আমি এক্স মাইনাস ওয়াই জানি, এক্স ওয়াই জানি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার কি করে বের করবো, আমাদের ফর্মুলা জানা আছে যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস কি 4ab হয়, মানে 4xy হয়, আমরা জানি তো এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। আর যদি এ মাইনাস বি এর হোল স্কোয়ার পড়ে তাহলে সেটা হচ্ছে এ স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এই মাইনাস 4ab। তো এটার মান বসাই 8 8 64 প্লাস 4 ইন্টু এক্স ওয়াই মানে 5, তাহলে 5 4 20, 20 মানে দেখো 84 মান চলে এলো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এটা কত আসছে 8 ইন্টু 84 এলো, এখান থেকে যোগ মানে গুণ করো, দেখো কত আসছে 8 4 32, 2 হাত থাকলো 3, 64 আর 3 67, আর এদিকে আসছে 8 5 40, 40 আর 3 কত 120, সেখানে যোগ করলে আসছে দেখো 2 3 632, তাহলে 632 এর সঙ্গে যদি যোগ করি তাহলে কত আসছে 4 0 12 13, 1304। তাহলে অপশন বি হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে এ কিউব প্লাস বি কিউব। এক্ষেত্রে আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের দুটো ফর্মুলা হয়, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ভাবেও যেমন ইউজ করতে পারি, বা আর একটা ইউজ করতে পারি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমার যেটা হেল্পফুল মনে হবে সেই ফর্মুলাটাই আমরা ইউজ করব। তো দেখো যেখানটায় কার কার মান দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে। দেখো এ প্লাস বি এর মান যদি বসাতে হয় এখানটায়, তাহলে দেখো 24-এর কিউব বসাতে হবে, যেটা ডিফিকাল্ট হয়ে যাবে। 24-এর কিউব মানে তো অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু এইখানটায় দেখো কারোর কিন্তু হোল কিউব করতে হবে না, তার মানে হয়তো এই ফর্মুলাটা করলে আমাদের ইজি হবে, এটা কিন্তু আমাদের ডিসিশন নিতে হবে। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার ফর্মুলাটাই আমি বসানো উচিত, কারণ এ প্লাস বি এর মান অলরেডি 24 জানা আছে। তার সঙ্গে দেখো এই জিনিসটাকে তো এইভাবে সাজাতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানও দেওয়া আছে 320, তাহলে 320 মাইনাস এবি, তাহলে এই জিনিসটা বের করতে পারলেই হয়ে যাবে। কিন্তু আমরা তো এবির মানটা জানি না, তাহলে আমরা গিভেন দুটো ইকুয়েশনস দিয়ে এবির মানটা বের করে নিই। আমার এখানটায় এ প্লাস বি দেওয়া আছে আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, সেখান থেকে এবি পেতেই পারি, বিকজ আমরা জানি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার তার ফর্মুলা কি হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে 24 স্কোয়ার মানে কত 576 ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেখো 320 বলেছে, আর বসে থাকলো 2ab প্লাস 2ab। তাহলে 2ab এর মান কত এসছে 6 5 2 256, তাহলে এবির মান কত আসছে 12 2 24 128। আমরা জাস্ট মানটা বসিয়ে দেবো 24 ইন্টু 320 মাইনাস 128 কত আসছে দেখো 24 ইন্টু 8 2 3 9 192 আসছে। তাহলে 4 আর 2 গুণ করলে কত আসছে ইউনিট ডিজিট 8 আসছে। দেখো একটাই অপশনে কিন্তু ইউনিট ডিজিট 8 আছে, দ্যাট ইজ 4608। তাহলে অপশন হয়ে গেল আমাদের এ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা পজ করবে এবং তোমরা ট্রাই করবে, ঠিক আছে। এই অঙ্কটা ভালো ক্যালকুলেটিভ টাইপের, অলদো খুব একটা ক্যালকুলেটিভ নয়। এখানে দেখো বি মাইনাস 1/b এর মান দেওয়া আছে, আর বের করতে দিয়েছে বি টু দি পাওয়ার 6 প্লাস 1/b টু দি পাওয়ার 6, প্লাস দিয়ে বের করতে দিয়েছে, মাইনাসে বলে দিয়েছে, তাহলে তো আমার মাইনাস দিয়ে তো প্লাসে আমি ইউজ করতে পারবো না। তাহলে প্রথমে আমার কাজ হবে এই এই মাইনাসটাকে আমরা কি করি প্লাসে পরিণত করি। তাহলে বি মাইনাস 1/b এর হোল স্কোয়ার, এই জিনিসটাকে আমরা একটা প্লাস দিয়ে জানি, সেটা হচ্ছে বি প্লাস 1/b এর হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে 4b ইন্টু 1/b, এরকম করলে তো আমাদের করে নিতে পারি, বিকজ আমরা এই ফর্মুলাটা জানি যে a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজিক্যাল টু কি a মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। আর একটা ফর্মুলা হয় a প্লাস বি এর হোল স্কোয়ার হলে কি হয় a মাইনাস বি এর হোল স্কোয়ার
প্লাস 4ab, এই দুটো ফর্মুলা তো আমরা জানি। তো আমরা এই ফর্মুলাটা থেকে বি প্লাস 1/b এর হোল স্কয়ার মান বের করবো। তাহলে দেখো এটার মান কত, 3 স্কয়ার মানে 9 ইজিক্যাল টু বি প্লাস 1/b এর হোল স্কয়ার মাইনাস 4, কাটাকুটি করলে মাইনাস 4 আসছে। তাহলে দেখো কি আসছে, বি প্লাস 1/, ঠিক আছে, এটাই তো এসছে মাইনাস 4ab, হ্যাঁ একদম, বি মাইনাস 1/b এর হোল স্কয়ার ইকুয়াল টু বি প্লাস 1/, করলো বি স্কয়ার প্লাস 2 আসবে, প্লাস করেছে মাইনাস করবে, ঠিক আছে। তাহলে বি প্লাস 1/b এর হোল স্কয়ারের মান চলে এলো দেখো 13, তাহলে এটার মান পেয়ে গেলাম 13। তাহলে বি প্লাস 1/b কত পেলাম, বি প্লাস বাই 1/b পেলাম √13, ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে দরকার নেই অ্যাকচুয়ালি, এক মিনিট, এটা দরকার নেই। এটা আমাদের মেন কাজ কি, আমাদের মেন কাজ হচ্ছে তোমার b⁶ প্লাস 1/b⁶ এর মান বের করা, তাই তো। তাহলে এটা আমরা দুই ভাবে করতে পারি। দেখো বি স্কোয়ারের হোল কিউব প্লাস 1/b স্কোয়ারের হোল কিউব, এভাবে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ভাঙতে পারি, বা আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি যে বি কিউব করে দিলাম তার স্কোয়ার করলাম, প্লাস 1/b কিউব করলাম তার স্কোয়ার করলাম, যে কোনো একটা ভাবে করতে পারি। তো আমরা ধরো প্রথমটা উপায় যদি করি এই হিসাবে, প্রথমে বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ারটা বের করো, দরকার নেই বি প্লাস 1/b বের করার, বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ারের মানটা বের করলেই তো ইজি হয়ে যাচ্ছে। এটা যদি মান বের করি সেটা আমি কোথা থেকে বুঝতে পারছি, দেখো এই জায়গাটা থেকে বুঝতে পারছি, আমার যেটা লাগবে সেটার দিকে তো যেতে হবে আমাকে। তাহলে বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার মান কত, বি, এটা বি মাইনাস 1/b করেছে তো মাইনাস দিয়েই করি, তাহলে বি মাইনাস 1/b এর হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু বি ইন্টু 1/b, এটা করলেই তো আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে, বিকজ এই ফর্মুলাটা কোনটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। আর একটাও জানি যে এটা যদি আমি এ প্লাস বি এর হোল স্কোয়ার করি তাহলে এটা মাইনাস 2ab হয়। তো সেই হিসাবে মানটা বের করলাম, 3 3 9 আর প্লাস হচ্ছে 2, বিবি কেটে যাচ্ছে, তার মানে দেখো 11 আসছে, বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ারের মান হচ্ছে 11 আসছে। তো আমি এখান থেকে সরি, তাহলে দেখো এটা মুছে গেল, তোমার বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ারের মান কত এলো, বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ারের মান চলে এলো তোমার 11। এবার আমি বের করি, আমাকে বের করতে হবে b⁶ প্লাস 1/b⁶, এটাকে আমরা কিছুক্ষণ আগে কি করলাম, এইভাবে সাজিয়েছি, বি স্কোয়ারের হোল কিউব প্লাস হচ্ছে 1/b স্কোয়ারের হোল কিউব, তার মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তার মানে কি এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab, মানে বি স্কোয়ার ইন্টু 1/b স্কোয়ার ইন্টু এ প্লাস বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার। সেখান থেকে কি আসছে দেখো 11 হোল কিউব মানে 1 4 4 3 মাইনাস 3 ইন্টু কেটে যাচ্ছে এখানটা ইন্টু বি স্কোয়ার প্লাস 11, তাহলে কত আসছে 1 4 4 3 মাইনাস 33, তাহলে আসছে দেখো 0 1 1 4 1 0, এক সেকেন্ড সরি, 11 হোল কিউব তো 1331, তাহলে 1331 থেকে কত 33 বিয়োগ করলাম, তাহলে দেখো চলে আসছে আমার 8 3 11 4 9 1298, তাহলে অ্যান্সার চলে এলো অপশন এ 1298। এভাবেও করতে পারো, আবার কি বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ারের মান বের করে এটাকে হোল কিউব করে দাও, সেভাবে তো হতে পারে। এটাকে যদি হোল কিউব করে দিতে পারে কত, এখানটায় 1331 এলো, আর এখানটায় এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা ভেঙে দাও। আমরা জানি যে এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা কি আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই ফর্মুলাটা ভেঙে দিলেও কিন্তু আমাদের মান চলে আসবে, দেখা যাক না। তাহলে এটাকে দেখো b⁶ প্লাস ওয়াট দ্য b⁶ প্লাস 3ab মানে বি স্কোয়ার ইন্টু 1/b স্কোয়ার ইন্টু এ প্লাস বি মানে কত 11 ইজিক্যাল টু 1331 আসছে। দেখো এটা একটা কেটে গেল, তাহলে 33টা বিয়োগ করলেই আমার কত আসছে 1298, 1298 দিয়ে বি স্কোয়ার b⁶ প্লাস 1/b⁶, এটার মান চলে এলো। তো যে কোনো একটা ভাবে করলেই হয়ে যাবে আমাদের। পরের প্রশ্ন দেখি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান বলে দিয়েছে, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মান বলে দিয়েছে, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স বলেছে। এরকম টাইপের থাকলে আমরা একটা ফর্মুলা সবাই জানি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। জাস্ট মান বসিয়ে দিই, তাহলে 0 ইজিক্যাল টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড মানে 32 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। আমাকে এটারই মান বের করতে দিয়েছে, 32টাকে আমি এদিকে পাঠিয়ে দিই, তাহলে মাইনাস 32 হয়ে গেল, এদিকে 2 ইন্টু এটা থাকলো এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তাহলে কাটাকুটি করলে কত আসছে দেখো -16 চলে আসছে অ্যান্সার, অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। হলো অ্যালজেব্রা। এবার একটু নাম্বার সিস্টেমের কোশ্চেন ভালোভাবে দেখা যাক। প্রথম প্রশ্ন বলেছে যে এক্স ইজ ইররেশনাল নাম্বার, এক্স যদি একটা ইররেশনাল নাম্বার হয় তাহলে অ্যান্ড ওয়াই যদি একটা ইরেশনাল, আচ্ছা দুটো ইরেশনাল, তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কি। আমরা আগের ক্লাসেও করেছি যে রেশনাল ইরেশনাল এগুলো সমস্ত বুঝেছি, যে নাম্বার সিস্টেমে মেন এই কনসেপ্টটা রাখতে হয় যে কোনটা কে। মেন হচ্ছে আমরা দেখেছি যে যত রকমের নাম্বারস পাওয়া যায় সেই নাম্বারসকে আমরা কি করি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিয়েল নাম্বারস আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বারস। ইমাজিনারি নাম্বারস মানে কি, যেগুলো রিয়েল নয়,
মানে হচ্ছে বা ইমাজিনারি বা কমপ্লেক্স নাম্বারসও বলা হয়। মানে এই সংখ্যাগুলোতে কিরকম থাকে, ধরো √3, মানে রুটের মধ্যে মাইনাস থাকে। এই যে √-1 টাইপের থাকে, যেটাকে আমরা আই ধরে নিই, ঠিক আছে। তো √7 এগুলো হচ্ছে সমস্ত ইমাজিনারি নাম্বার। আর রিয়েল নাম্বার মানে যেটা এরকম টাইপের কনসেপ্ট নয়, সেগুলোই হচ্ছে রিয়েল। তো রিয়েলের মধ্যে অ্যাকচুয়ালি আমরা এরকম ভাবে ভাগ করতে পারি। রিয়েল হচ্ছে এভাবে ভাগ হয় যে একটা রেশনাল নাম্বার হয় রিয়েলের মধ্যে, আর একটা হয় ইররেশনাল নাম্বার হয়, ঠিক আছে। ইররেশনাল নাম্বার হয়, রেশনাল আর ইররেশনাল নাম্বার। এবার ইররেশনাল নাম্বার মানে কি, ধরো পাই হতে পারে, √2, √3, √5, √7, এগুলো সমস্ত হচ্ছে আমাদের ইররেশনাল নাম্বার। এবার ইররেশনাল নাম্বার আমরা শিখেছি, ইররেশনাল নাম্বার মানে কি, যেটা হচ্ছে p/q আকারে লেখা যায় না, এবং বা লেখা গেলেও পাই মানে তো 22/7, তাকে তো লেখা যায়, কিন্তু লেখা গেলেও আমাকে আরো দুটো কন্ডিশন ঠিক করতে হয়। সেটা হচ্ছে তোমাকে যে ভাগটা হয়, যে ফ্র্যাকশনাল ভ্যালুতে যে ভাগের মানটা আসে, সেই মানটাই কিন্তু তোমাকে তোমার নন রেকারিং হয়। ধরো রেকারিং মানে কি, মানে ফিরে ফিরে আসছে না, বা নন টার্মিনেটিং, নন টার্মিনেটিং টার্মিনেটিং তো এই হচ্ছে দুটো হতেই হবে, যে রিকারিং হবে না কোনো রকম, যেমন পায়ের মান কি 3.141, কখনো রিকার হয় না, মানে একই রকম ফিরে আসে না। আবার কি ধরো যে কখনো হয়তো নন টার্মিনেটও হতে পারে, যে মানে রিকারও করছে না এবং টার্মিনেট হচ্ছে না, মানে ভাগ মিলছেও না, আবার একই রকমের কোনো তোমার প্যাটার্নও পাওয়া যাচ্ছে না, তখন তাকে ইররেশনাল নাম্বার বলা হয়, ঠিক আছে। মানে পায়ের মান কি 3.141, √2 মান 1.414, চলতেই থাকে এরকম, ঠিক আছে। তো রেশনাল ইররেশনালকে এভাবে দুই ভাবে ভাগ করা যায়। তার মানে কিন্তু ইররেশনাল নাম্বার কিন্তু রিয়েলেরই একটা পার্ট, তাই না? মানে রিয়েলিটি দুটো পার্ট হচ্ছে রেশনাল এবং ইররেশনাল নাম্বার। এইবার রেশনাল নাম্বারের মধ্যে অনেক রকমের পার্ট আমরা করি। সেটা কিরকম, রেশনাল নাম্বার যদি এই গোটাটা ধরো রেশনাল নাম্বার হয়, এই গোটাটাকে যদি আমি রেশনাল বলি, তাহলে সেই রেশনাল মধ্যে কি থাকে, ইন্টিজার থাকে, সেই রেশনাল মধ্যে তো আর ইন্টিজার্স থাকে, আর ফ্র্যাকশনও থাকে। ধরো ধরো ইন্টিজার আমি বললাম, এই এত গোড়াটা হচ্ছে, এই গোড়াটা মিলে হচ্ছে ধরো একটা ইন্টিজার থাকলো এখানটায়। টোটালটাকে আমি কি বলছি, ধরো এখানে লিখবো না, টোটালটাকে আমি বলছি হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। এই গোড়াটাকে আমি বললাম ইন্টিজার। তুই বলো ইন্টিজার যেমন থাকবে তেমনি ফ্র্যাকশন থাকবে, মানে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তার মানে ফ্র্যাকশনটাই বাইরে, এইটুকু হচ্ছে ইন্টিজার, তার মানে বাইরের গুলো হচ্ছে সব ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি, যেখানটায় ভাগগুলো মিলে যাবে, ধরো মানে যেটা ইরাশনাল, ধরো ভাগ আছে কিন্তু সেই ভাগটা মিলে যাচ্ছে, বা কোনোটা রেকারিং হচ্ছে, তো সেইগুলোকে বলবো। তার ফ্র্যাকশনটা কি হচ্ছে, ফ্র্যাকশনগুলো হয় ভাগ হয়ে যাচ্ছে বা রিকারিং হচ্ছে, ধরো রিকারিং হয়ে যাচ্ছে বা ভাগ মিলে যাচ্ছে, মানে টার্মিনেটিং হয়ে যাচ্ছে, সেইগুলোকে আমরা ফ্র্যাকশন বলছি, ঠিক আছে। আর ইন্টিজার মানে যেটা পূর্ণ সংখ্যা, ওই 2, 5, 7, মাইনাস এগুলো। এবার ইন্টিজার কি হয়, ইন্টিজার দুই রকমের হয়, নেগেটিভ ইন্টিজার আর পজিটিভ ইন্টিজার, দুই রকমের হয়, ঠিক আছে। ইন্টিজারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার আর একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। এবার এই পজিটিভ ইন্টিজারের মধ্যে আবার দুটো ভাগ হয়। পজিটিভ ইন্টিজারকে কিভাবে ভাগ করা হয়, এক হচ্ছে হোল নাম্বার আর দুই হচ্ছে ন্যাচারাল নাম্বার। এইভাবে আমাদের মনে রাখতে হবে কিন্তু, পজিটিভ ইন্টিজারকে দুই ভাগ করা হয়, হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার। হোল নাম্বার কোথা থেকে শুরু হয়, হোল নাম্বার শুরু হয় তোমার 0 থেকে, মানে 0, 1, 2 করে সমস্ত পজিটিভ নাম্বারগুলো। আর ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হয়, ন্যাচারাল নাম্বার শুরু হয় 1, 2, 3, 4 থেকে। তার মানে হোল নাম্বার আর ন্যাচারাল মধ্যে পার্থক্যটা কি, যে হোল নাম্বারের মধ্যে শূন্যটা থাকে, আর ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু 0টা আমরা কনসিডার করি না, ঠিক আছে। এই হচ্ছে টোটালটা, যে টোটাল যতগুলো নাম্বার পাওয়া যায় দুই ভাগে ভাগ করা হয়, রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার। রিয়েলের মধ্যে আবার সেই জিনিসকে দুই ভাগে ভাগ করা হয়, রেশনাল এবং ইরেশনাল। ইরেশনাল যেগুলো হচ্ছে নন টার্মিনেটিং বা নন রিকারিং ভাগ করলে হয়। রেশনাল নাম্বারের মধ্যে আবার দুটো ভাগ হয়, একটা হচ্ছে ফ্র্যাকশন, একটা হচ্ছে ইন্টিজার। ফ্র্যাকশন মানে যেটা ভাগ চলে যায় বা রিকারিং বা টার্মিনেটিং হয়, ফ্র্যাকশন ভগ্নাংশ। আর একটা হয় ফ্র্যাকশনের উল্টো হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। সেই ইন্টিজারকে দুই ভাগে ভাগ করা হয়, নেগেটিভ ইন্টিজার অ্যান্ড পজিটিভ ইন্টিজার। এবার এই পজিটিভ ইন্টিজারের মধ্যে আবার থাকে হচ্ছে তোমার হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার। তার মানে দেখো, হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বারে কিন্তু কোনো নেগেটিভ ভ্যালু নেই, কিন্তু ইন্টিজারে নেগেটিভ ভ্যালু আছে, বিকজ ইন্টিজার দুই রকম হতে পারে, নেগেটিভও হতে পারে পজিটিভ হতে পারে, মানে -5, -7, -15 এইগুলো যেমন নেগেটিভ ইন্টিজারও রয়েছে, তেমনি 2, 3, 5, 7 এরকম পজিটিভ ইন্টিজারও রয়েছে। 0 কিন্তু একটা ইন্টিজার নাম্বার, 0 হচ্ছে শুধুমাত্র ন্যাচারাল নাম্বার নয়। এই হচ্ছে টোটাল কনসেপ্ট। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী সমস্ত অ্যান্সারগুলো করার চেষ্টা করব। আশা করি বুঝতে পারলে কনসেপ্টটা। তো দেখা যাক, যে বলছে ইফ এক্স ইজ ইররেশনাল, ইফ এক্স ইজ ইররেশনাল মানে এক্স ইররেশনাল কি, যেটাকে ভাগ করা যাবে এরকম একটা জিনিস থাকবে, তাই তো, তাকে √2 বলছে, মানে √2, √3। তো আমি ধরে নিতে পারি যে এক্স এর মান হচ্ছে তোমার √2 ধরে নিল, ইররেশনাল নাম্বার।
আর ওয়াই বলছে তোমার আরো ইরেশনাল নাম্বার, তো √3 ধরে নিলাম, এরকম √2 √3 দিয়ে বলছে তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তো √2 প্লাস √3 হবে, তার মানে একটা ইরেশনাল নাম্বারই হবে। তার মানে এইটা হতে পারে, কিন্তু সব সময় কি হবে অলওয়েজ এটা বলা যাচ্ছে না। কারণ কি আমি অপশনগুলো যদি করি যে নেভার রেশনাল বলছে, মানে অলওয়েজ ইরেশনাল মানেই তো নেভার রেশনাল। দেখো এইটা বুঝলেও কিন্তু তোমার মনে হতে পারে তার মানে নিশ্চয়ই এ হবে না, এ আর ডি তো একই জিনিস বলছে, একই জিনিস কখনো হতে পারে, কারণ নেভার ইরেশনাল মানেই তো অলওয়েজ ইরেশনাল। তাহলে দেখো এও হবে না, ডিও হবে না, এটা কিন্তু অপশন এলিমিনেশন করলাম আমরা রিজনিং খাটিয়ে। এখন বলছে অলওয়েজ রেশনাল, এ তো রেশনাল হচ্ছেই না, তাহলে এটাও হবে না। একমাত্র অপশন পড়ে আছে দেখো রেশনাল ইফ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, তাই তো যদি ওয়াই এর মান তো আমি -√2 ধরতে পারি, কারণ ইররেশনাল নাম্বার যে পজিটিভ হবে না নেগেটিভ হবে না এর তো কোনো মানে নেই, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তো আমি যদি এক্স এর মান √2 ধরি আর ওয়াই এর মান যদি -√2 ধরি, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই করলে কি আসছে, 0 চলে আসছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম 0 তো রেশনাল নাম্বার, কারণ 0 কার মধ্যে পড়ছে, 0 হোল নাম্বারের মধ্যে পড়ছে, হোল নাম্বার হচ্ছে আর ইন্টিজারের পার্ট, আর ইন্টিজারের বড় তো রেশনাল। তার মানে স্বাভাবিকভাবে অ্যান্সার কি করা যাচ্ছে যে ইফ এক্স ইকুয়াল টু ওয়াই তখনই একমাত্র কি হবে রেশনাল হবে, আদারওয়াইজ ইররেশনাল হবে। রেশনাল শুধুমাত্র হবে এক্স ইকুয়াল টু ওয়াই হলে, আদারওয়াইজ সবসময় ইররেশনালই হবে। ঠিক আছে, কারণ স্বাভাবিকভাবে বুঝতে পারছি এটা। তো এটা ভালো প্রশ্ন। পরের অঙ্ক দেখি একই টাইপের, বলছে ডেসিমাল এক্সপ্যানশন অফ রেশনাল নাম্বার। আমরা কিছুক্ষণ আগে করলাম রেশনাল এবং ইররেশনাল মধ্যে ভাগের মধ্যে কি, যে ইররেশনাল নাম্বারের মধ্যে কখনো যে ভাগটা হবে সেটা কখনোই টার্মিনেট করবে না, মানে নন টার্মিনেটিং হবে, মানে কখনোই ভাগটা কিন্তু দাঁড়াবে না, মানে শেষ পর্যন্ত দাঁড়াবে না, এবং নন রেকারিং, এবং ফিরেও আসবে না, কোনো প্যাটার্নও থাকবে না। কিন্তু রেশনাল নাম্বারের মধ্যে কি হবে, ঠিক তার উল্টোগুলো হবে, মানে টার্মিনেটও করবে, টার্মিনেটিংও হবে, আর রিকারিংও হবে। এটাই তো আমাদের রেশনাল নাম্বারসের মানে। এবার বলছে ডেসিমাল এক্সপেনশন হচ্ছে রেশনাল নাম্বার ইজ, মানে কোনটা ঠিক বলছে, বলছে নন টার্মিনেটিং নন রিপিটিং, নন টার্মিনেটিং নন রিপিটিং সেটা তো ইররেশনাল কথা বলছে, নন টার্মিনেটিং নন রিপিটিং মানে তো ইররেশনাল কথা বলছে। আমাকে প্রশ্ন কার বলেছে, আমাকে প্রশ্ন বলেছে রেশনাল, তার মানে এটা তো আমাদের অপশন এ তো হবে না আমাদের, এটা বোঝা গেল। টার্মিনেটিং অর রিপিটিং, এই যে টার্মিনেটিং অর রিকারিং, এটারই তো কথা বলছে। রিকারিং মানে রিপিট, মানে যেটা হচ্ছে রিপিট করছে, তো রিপিটিং, তার মানে কি হবে অপশন বি আমাদের অ্যান্সার হবে। অনলি জিনিসটা হবে না, কারণ আমরা যখন জিকে করি তখন দেখি যে অনলি হচ্ছে একটা এক্সক্লুসিভ পার্ট, মানে এটা হচ্ছে কি পয়েন্ট, এটা থাকলেই অনেক সময় অ্যান্সার হয় না। এখানেও তাই হচ্ছে, মানে মানে এমন নয় যে একটাই হতে হবে, দুটোই হতে পারে, হয় টার্মিনেটিং হবে বা রিপেয়ারিং হবে। আবার যদি অপশন এখানটায় এন্ড থাকতো না তাহলেও কিন্তু হবে না, তোমাকে অর থাকতে পারে, যে কোনো একটা হলেই তখন সেটাকে আমি রেশনাল বলবো, মানে টার্মিনেটিং হলেও বলতে পারি, রিপিটিং বা রিকারিং হলেও আমরা বলতে পারি। ঠিক আছে, পরের প্রশ্নটা আবার একই টাইপের কোশ্চেন, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু। দেখো বলছে অল ইররেশনাল নাম্বার আর রিয়েল। আমরা প্রথমেই পড়লাম যে একটা রিয়েল হয় আর একটা হয় ইমাজিনারি। রিয়েলের মধ্যেই সমস্ত কিছু পড়ে, রিয়েলের মধ্যেই আমাদের পড়ে রেশনাল পড়ে রিয়েলের মধ্যে, আবার ইররেশনালও রিয়েলের মধ্যেই পড়ে। তো আমাদের প্রশ্ন কি বলেছে, প্রশ্ন বলছে অল ইররেশনাল নাম্বার আর রিয়েল, এটা ঠিক কথা, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল, আমি তার দেখবোই না। অলদো আমরা পরের অপশনগুলো কিন্তু একটু স্টাডি করি। কি বলছে, বলছে অল রিয়েল নাম্বার আর রেশনাল, মানে প্রত্যেকটা রিয়েল নাম্বার এত বড়, তার মধ্যে তো দুটো পার্ট, একটা রেশনাল একটা ইররেশনাল। তো এটা আমি কি করে বলতে পারি উল্টো ভাবে যে অল রিয়েল নাম্বার আর ইররেশনাল, না, এই অল রিয়েল নাম্বারস এর মধ্যে রেশনালও আছে ইররেশনালও আছে, তাহলে তো এটা স্বাভাবিকভাবেই বলা যাচ্ছে না। পরেরটা কি বলছে, রেশনাল নাম্বারস আর নট রিয়েল, রেশনাল নাম্বারস আর নট রিয়েল, আমি তো বলছি যে রিয়েলের মধ্যেই রেশনাল নাম্বারস আছে, কারণ এটাও ভুল হচ্ছে। ইন্টিজার্স আর নট রেশনাল, ইন্টিজার্সও রেশনাল, আমরা কিছুক্ষণ আগেই ছবি দিয়ে দেখলাম, ভালোভাবে ছবিটা মনে রাখার চেষ্টা করবে। ছবিটা আমরা কি করলাম, যে রিয়েল নাম্বার যেটা আছে সেই রিয়েল নাম্বারসের মধ্যেই গোড়াটাকে আমরা ভাগ করলাম রেশনাল আর ইররেশনাল। তার মধ্যে এই যে রেশনাল নাম্বার যেটা রয়েছে সেই এটা যদি এই কোটাটা রেশনাল নাম্বার হয়, তার মধ্যেই কিন্তু আমাদের রয়েছে ইন্টিজার। সেই ইন্টিজারটা কি, পজিটিভ ইন্টিজার আর নেগেটিভ ইন্টিজার। সেই পজিটিভ ইন্টিজারের মধ্যে আবার দুটো জিনিস আছে, একটা হচ্ছে হোল নাম্বার আর একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর এদিকে রিয়েল হলো, এইদিকে হচ্ছে ইমাজিনারি। তাহলে এই ছবিটা যদি আমাদের মুখস্থ করতে পারি তাহলে কিন্তু সমস্ত অ্যান্সার আমরা করতে পারবো। তাহলে এই অ্যান্সারটা আমাদের কি এলো, অ্যান্সার হলো যে অল ইররেশনাল নাম্বার আর রিয়েল, তাহলে অপশন এ। পরের প্রশ্ন কি বলছে, হুইচ ইজ ফলস, কোনটা ফলস রয়েছে। তো এভরি ইন্টিজার ইজ রিয়েল নাম্বার, প্রত্যেকটা ইন্টিজার ইজ রিয়েল নাম্বার, তাই তো নেগেটিভ পজিটিভ ইন্টিজার সব তো রিয়েল নাম্বারই, তাহলে এটা তো সঠিক আছে, তাহলে এটা তো হবে না। এভরি ন্যাচারাল নাম্বার ইজ অ্যান ইন্টিজার, হ্যাঁ প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার ইন্টিজারই, কারণ ইন্টিজারের মধ্যেই তো পজিটিভ ইন্টিজারের মধ্যেই তো আমি ভাগ করেছি। এটা যদি আমি পজিটিভ ইন্টিজার ভাগ করি তাহলে সেই পজিটিভ ইন্টিজারের মধ্যে একটা ন্যাচারাল নাম্বার একটা হোল নাম্বার ছিল, হোল নাম্বারে ছিল আমাদের 0 থেকে স্টার্ট, আর ন্যাচারাল নাম্বার ছিল 1 থেকে স্টার্ট, তাহলে এটাও ঠিক আছে যে এভরি ন্যাচারাল নাম্বার ইজ অ্যান ইন্টিজার, এটাও ঠিক আছে, তাহলে এটাও হবে না। এভরি ইররেশনাল নাম্বার ইজ রেশনাল, হ্যাঁ এটা আবার কি কথা, ইররেশনাল আর রেশনাল তো দুই ভাগে ভাগই করেছি, প্রত্যেকটা রেশনাল নাম্বার আবার ইররেশনাল নাম্বার কি করে হতে পারে,
তার মানে নিশ্চিতভাবেই এই অ্যান্সারটা হবে না। আর বলছে রেশনাল আর ইরেশনাল নাম্বারস আর রিয়েল নাম্বারস, এটা তো ভাগই বুঝতেই পারছি যে রিয়েলের মধ্যেই দুটো পার্ট হচ্ছে রেশনাল আর ইরেশনাল। তাহলে স্বাভাবিকভাবে কি হচ্ছে অ্যান্সার আমাদের অপশন সি হচ্ছে ফলস আছে, যে এভরি ইরেশনাল নাম্বার ইজ রেশনাল, এটা ভুল আছে। পরের প্রশ্ন দেখছি, রেশনাল নাম্বার এগুলো সবই কিন্তু সিএইচএসএল এক্সাম এসছে। রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বারের যোগফল বলছে। তুই বলো রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে যোগ হতে পারে। এখানে দেখো একই টাইপের কোশ্চেন আরেকটা আলাদাভাবে বলেছে, মানে আমি ধরো √2 ধরলাম আর একটা √3 ধরলাম, দেখো দুটো যোগ করলে কিন্তু আমার √2 প্লাস √3 আসবে, তাই না? কিন্তু এটা তার মানে ইরেশনাল আসবে, তাহলে রেশনাল তো কোনোদিন আসতেই পারে না, তাহলে এটা তো এমনিই বাদ হয়ে গেল। ইন্টিজার দিয়ে শিওরলি বোঝা যাচ্ছে না, ইন্টিজার দিয়ে হচ্ছে না ব্যাপারটা। তাহলে ব্যাপারটা থাকছে যে সবসময় ইরেশনাল হবে না, আইদার রেশনাল অর ইরেশনাল। অবভিয়াসলি আইদার রেশনাল বা ইরেশনাল, কারণ আমি তো নেগেটিভও ধরতে পারি, ধরো এটাকে √2 ধরলাম তো এটাকে -√2 ধরলাম, তাহলে তো যোগফল হলো 0 চলে আসছে, ঠিক কিনা? এরকম হতে পারে। বা ধরো এরকম টাইপের তো করতে পারি যে a + b√2 এরকম ফরম্যাটের হয় আমাদের রেশনাল নাম্বার। তাহলে আমি যদি ধরে নিই যে 5 + 0 × √2, আর একটাকে ধরলাম 6 + 0 × √5, তাহলে সেক্ষেত্রে যোগ করলে কত আসছে? 11 আসছে। তার মানে দেখো ইররেশনাল রেশনাল নাম্বার দুটোই হতে পারে, সেটা হচ্ছে কন্ডিশনের উপর নির্ভর করছে। যদি x = -y টাইপের হয়ে যাবে, ঠিক যেটা আগের কোশ্চেনে করলাম, তাহলে তোমাদের রেশনাল নাম্বার হয়ে যাবে, আদারওয়াইজ ইররেশনাল হবে। তাহলে অপশন সি হয়ে গেল আমাদের অ্যান্সার। আবার একটা কোশ্চেন দিয়েছে দেখো, এ নাম্বার ইজ সেড টু বি পিওর রিকারিং। এই যে রিকারিং, এই রিকারিং ওয়ার্ডটা আমরা করলাম, রিকারিং মানে কি? রিপিটিং, মানে রিপিট হয়। কিরকম টাইপের হতে পারে? ধরো 0.7777 এভাবে চলতে থাকলো, তাহলে এটা দেখো রিপিট হয়ে গেল। অনেক সময় এরকম হয় 0.6868, মানে দুটো দুটো করে রিপিট, এটাও হতে পারে। আর অনেক সময় দেখবে 0.9, ধরো 535353 এভাবে চলতে থাকে, এরকম টাইপের। তো এইটাকেই বলা হচ্ছে তোমার রিকারিং নাম্বার, যে কোনো একরকম ভাবে হতে পারে। যেমন এটাকে আমরা কি লিখি? এটাকে লিখি দেখবে 0.7 বার লিখি, তখন সেটাকে এভাবে লিখতে পারি। এটাকে কি বলে? কি পৌনঃপুনিকের কনসেপ্ট 0.68 বার। এটাকে কি বলে? কি 0.953 উপরে বার, মানে 9টা তো রিপিট করছে না, 9টা নর্মাল আছে, তারপর 5353 হচ্ছে। তো এবার বলেছে পিওর রিকারিং, কাকে পিওর বলা হচ্ছে? পিওর রিকারিং, সবই কিন্তু রিকারিং, কিন্তু কাকে পিওর রিকারিং বলা হচ্ছে? তো পিওর রিকারিং কি? যেটা হচ্ছে ঠিক পয়েন্টের পর থেকে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, মানে ফ্র্যাকশনের পর থেকেই হচ্ছে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, ডিসিমালের পর থেকে, মানে এরপর থেকে প্যাটার্ন দেখো, এইটা দেখে একটা পয়েন্টের পর থেকে কিন্তু প্যাটার্ন আছে যে 7 করে যাচ্ছে বা 6 8 করে যাচ্ছে, কিন্তু এটা দেখো প্যাটার্ন কিন্তু পয়েন্টের পর থেকে শুরু হয়নি, একটা নন রিপিটিং পার্ট আছে, তারপর হচ্ছে দেখো রিপিট করছে। তাই পিওর কখন বলা হয়? যখন হচ্ছে নর্মাল থাকে। তাহলে বলছে দেখো যে রিপিটিং ডিজিট স্টার্ট ইমিডিয়েটলি আফটার ডেসিমাল, ইয়েস দিস ইজ কল্ড পিওর রেকারিং, মানে ঠিক পয়েন্টের পর থেকে একটা প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি, তখন আমি তাকে কি বলবো? তখন বলবো আমি তাকে পিওর রিকারিং। আর যেটা একটা প্রথমে নন রিপিটিং পার্ট আছে, যেমন 0.9 বা এরকম ধরো হতে পারে 0.96, তারপর হচ্ছে 353535 এরকম করে চলতে থাকলো, তার মানে দেখো এটা হচ্ছে নন রিপিটিং পার্ট, এটা কিন্তু রিপিট হয়নি কোথাও, তারপরের 35টা হচ্ছে তোমার রিপিট হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে বলতে পারছি যে যদি এরকম হয় যে প্রথমে নন রিপিটিং পার্ট থাকে এবং পরে রিপিটিং পার্ট থাকে, তাহলে সেটা পিওর নয়, বরং ইমপিওর। তাহলে প্রশ্নে আমাকে বলেছে যে পিওর রিকারিং কোনটা? পিওর রিকারিং কোনটা হচ্ছে দেখো, যে যেখানটা হচ্ছে ঠিক ডেসিমালের পরেই হচ্ছে একটা রিপিটিং স্টার্ট হয়ে যাচ্ছে, তার মানে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তো এই হলো আমাদের নাম্বার সিস্টেমের রেশনাল ইরেশনাল রিলেটেড সমস্ত প্রশ্ন। তো আশা করি তোমাদের বোঝা গেল এই কোশ্চেনটা, হেল্পফুল হয় পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে। এবার দেখা যাক আমরা কিছু করব প্রফিট অ্যান্ড লস বা পার্সেন্টেজের কোশ্চেন। ঠিক আছে, সবসময় কিন্তু প্রশ্নকে পজ করবে এবং তারপর করার চেষ্টা করবে। বলছে আফটার 2 সাকসেসিভ ইনক্রিমেন্টস, মানে সাকসেসিভ মানে কি? সাকসেসিভ এই ওয়ার্ডটার মানে কি? মানে পর, সাকসেসিভ মানে হচ্ছে পর, কনসিকিউটিভ, ঠিক আছে। এ পার্সন স্যালারি বিকাজ 156.25% অফ দ্য অরিজিনাল স্যালারি, মানে অরিজিনাল স্যালারি কিছু একটা ছিল, তার উপরে 2বার ইনক্রিমেন্ট পড়েছে, তারপরে সেই পরের যে প্রেজেন্ট স্যালারি, ধরো এখন পিএস মানে প্রেজেন্ট স্যালারি, সেটা হয়েছে, সেটার মধ্যে অনুপাত বলেছে 156.25। বলছে ইফ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য সেকেন্ড ইনক্রিমেন্ট ওয়াজ ইকুয়াল টু দ্যাট অফ ফার্স্ট ইনক্রিমেন্ট, মানে দুই ক্ষেত্রেই বলছে ইনক্রিমেন্টটা কি? ইনক্রিমেন্ট পার্সেন্টেজটা দুই ক্ষেত্রেই হচ্ছে সেম, এই জিনিসটা বলছে, দুই ক্ষেত্রেই ইনক্রিমেন্ট পার্সেন্টেজটা সেম। তাহলে ধরো এভাবে বলতে পারি তো, যে একটা ধরো অরিজিনাল ছিল এক্স, পরে এটা হয়েছে ওয়াই, এটা বলতে পারি। তো দেখো এক্স আছে অরিজিনাল, তারপর হচ্ছে দুবার বেড়েছে একই টাইপের, তো আমি একটা বলি যে ধরো 100 + a/100 a পার্সেন্টেজ করে বেড়েছে, তার মানে এটাও আবার 100 + a/100 দুবার বেড়েছে এবং তারপর সেটা ওয়াই পরিণত হয়েছে। এবার দেখো বলছে কি, তার মানে এটা কি করতে পারি? 100 + a/100 হোল স্কয়ার করতে পারি, ইজিক্যাল টু y/x এরকম করলাম।
ওয়াইটা হচ্ছে পরে হয়েছে, এক্সটা আগে হয়েছে। এবার বলছে কি যে অরিজিনালটা কি হয়েছে 156.25% দাঁড়িয়েছে, তার মানে এটাই তো পার্সেন্টেজ, এটাই বলেছে 156.25% অফ কি এক্স, মানে এদের অনুপাতটাই 156.25%-এর কথা বলছে। তাহলে এটা 100 করলাম, আর এই পয়েন্টের জন্য আরো একটা 100 নামলো। বোঝা গেল তো? মানে এখানে কি বলছে যে প্রেজেন্টটা কি হয়েছে, অরিজিনালটার 156.25% হয়েছে, পার্সেন্টেজ জন্য একটা 100 গেল, আর পয়েন্টটা তুললে আর একটা 100 গেল। তাহলে এরকম ওয়াই বাই এক্স ইকুয়াল টু কত হলো, 156.25/10,000, এটা করতে পারলাম। এবার আমি যদি কাটাকুটি করি, দেখো কাটাকুটি করলে অনেক সুবিধা হচ্ছে। 25 দিয়ে যদি কাটি, 25 ছয় কত 150, 25 দুগুণ 150, 25, 25 দিয়ে কাটলে 4, আবার দেখো 25 দিয়ে কাটো, 25 দিয়ে 4, 25 দিয়ে করলে 25, তাহলে কত আসছে 25/16, তার মানে 5/4 হোল স্কোয়ার। তার মানে আসছে দেখো 100 প্লাস এ বাই 100 ইজিক্যাল টু এলো 5/4। আমি যদি কাটাকুটি করে দেখো 25, তার মানে এর মান কত আসছে, এর মান দেখো আসছে 25। তাহলে অ্যান্সার কত আসছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিমেন্ট, দ্যাট ইজ প্রত্যেক ক্ষেত্রে 25%। এটাতে ধরেছিলাম ইনক্রিমেন্ট সেম ধরেছিলাম, দ্যাট ইজ এ পার্সেন্টেজের সঙ্গে সমান। অঙ্ক আমাদের হয়ে গেল। আমরা কিন্তু সাকসেসিভ ইনক্রিমেন্টের অঙ্ক অনেক করেছি, আশা করি বোঝা গেল। পরের প্রশ্ন দেখি, বলছে বড় প্রশ্ন, যেটা কোয়ালিটি কন্ট্রোল, সবসময় পজ করে কিন্তু ট্রাই করবে প্রথমে। কোয়ালিটি কন্ট্রোল অফিসার ট্র্যাক্স দ্য ডিফেক্ট রেটস in 4 different machines in textile factory. The first machine produces fabrics with an average defect rate of 1.5%. আচ্ছা 1.8%, মানে 4টে মেশিন আছে এখানে, 1 নম্বর মেশিন, 2 নম্বর মেশিন, 3 নম্বর মেশিন আর 4 নম্বর মেশিন। তো প্রথমে বলছে প্রথম মেশিনটাই 1.8% ডিফেক্ট রেট আছে, ঠিক আছে 1.8% ডিফেক্ট রেট। পরেরটাই সেকেন্ড উইথ 2.4% অ্যান্ড থার্ড উইথ 1.6%। ওকে, the fourth machine operated a few hours দেন অ্যাভারেজ রান টাইম অফ দ্য ফার্স্ট 3, মানে প্রথমে 3টের থেকে কম সময় লেগেছে 5 ঘন্টা। ইয়েটস ইজ টোটাল ডিফেক্টিভ আউটপুট ওয়াজ 0.92 ইউনিটস। এর আর পার্সেন্টেজে বলেনি, এর একদম বলছে 0.92 ইউনিটস, এটা হচ্ছে তোমার ডিফেক্টিভ রয়েছে। ইফ দ্য টোটাল নাম্বার অফ ডিফেক্টিভ ইউনিটস ফ্রম অল মেশিন ইজ 4.2, আচ্ছা টোটাল মানে সবারই থেকে 4 জনের থেকে এসে টোটাল হয়েছে 4.12 ইউনিটস হচ্ছে তোমার ডিফেক্ট বেরিয়েছে, যার মধ্যে 4 নম্বর থেকে এসেছে 0.92, তার মানে বাকিটা যেটা রয়েছে মানে 4.12 মাইনাস 0.92, সেটা বাকি 3টে থেকে এসছে। এবার কি বলছে, অ্যান্ড ইচ মেশিনস টোটাল প্রোডাকশন ওয়াজ আইডেন্টিক্যাল, মানে প্রত্যেক মেশিনই সেম আইডেন্টিক্যাল প্রডিউস করছে। ফাইন্ড দ্য ডিফেক্ট পার্সেন্টেজ অফ দ্য ফোর্থ মেশিন, তাহলে ওটাই বের করেছে, 3 জনের পার্সেন্টেজ বলে দিয়েছে, তো 4 নম্বরের পার্সেন্টেজটাই বের করতে দিয়েছে। দেখো এই ক্ষেত্রে কিন্তু কোথাও টাইমের কোনো কথা নেই, তার মানে ওই যে কথাটা বলেছে যে 5 ঘন্টা কম কাজ করছে, এটা একটা মানে রিডান্ডেন্ট ওয়ার্ড, একটা এক্সট্রা ওয়ার্ড ইউজ করে, যেটা আমাদের কোনো দরকার লাগবে না। তাহলে আমি দেখলাম যে টোটাল হচ্ছে 4.12। এবার যদি 3 জনের পার্সেন্টেজ বের করি, 3 জনের পার্সেন্টেজ যোগ করলে কত হচ্ছে দেখো, 4.2 প্লাস 1.6 কত হচ্ছে 5.8, তাই তো 8 4 12 42, 42 আর 16তে হচ্ছে 58, তাহলে 5.8% এলো। এই 5.8%টা কি 3 জন মিলে তৈরি করছে, আমাকে বলা আছে টোটাল হচ্ছে 4.12, আর 4 নম্বরটাই করেছে 0.92, তার মানে টোটাল 3 জন মিলে কতগুলো ডিফেক্ট করেছে, এই 3 জন মিলে ডিফেক্ট কত করেছে 4.12 মাইনাস 0.92 করলে এই 3 জন কতগুলো ডিফেক্ট ইউনিট বানিয়েছে আমরা বের করে নিতে পারছি, তাহলে 0 9 2 11, তাহলে কত আসছে দেখো 3.2 আসছে। তার মানে 3.2 ইউনিট, এইটারই মান হচ্ছে 5.8%। তাহলে বলেছে যে ডিফেক্ট পার্সেন্ট অফ দ্য ফোর্থ ইউনিট, ডিফেক্ট ফোর্থটা কত বানিয়েছে 0.92 বানিয়েছে, তাহলেই আমি বলছি যে 3.2 ইউনিটের মান হচ্ছে আমার 3.2 ইউনিটের মান চলে এলো আমাদের হচ্ছে কত 5.8%। আমাকে বলেছে 0.92, তাহলে 0.92 হচ্ছে ফোর্থ বানিয়েছে, তাহলে 0.92 এর কত পার্সেন্টেজ বের করলেই তো আমাদের অ্যান্সার হয়ে যাবে। এইরকম ভাবে আমরা কিন্তু অ্যাপ্রোচ করব যে 3.2 হচ্ছে টোটাল সবগুলো, মানে 4.12 হচ্ছে 4 জনের টোটাল, আর 0.92 হচ্ছে জাস্ট 4 জন বানিয়েছে, তাহলে ফার্স্ট সেকেন্ড আর থার্ড জন মিলে কি বানিয়েছে 3.2 ইউনিট ডিফেক্ট বানিয়েছে। তার মধ্যে আমরা ডিফেক্ট পার্সেন্টেজ পেয়ে গেলাম 5.8%, তার মানে নিশ্চিত ভাই 5.8%-এর মানই তো 3.2 ইউনিট বলছে। আমাকে বের করতে দিয়ে যে ফোর্থের ডিফেক্ট পার্সেন্টেজ, তো সেখানটা আমি বের করে দিতে 0.92 তো ফোর্থটা বানিয়েছে, তাহলে 0.92 এর মান আমরা বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এখানটায়, ঠিক আছে না? তার মানে হিসাব করি এই জায়গাটায় যে 3.2 এর মান এত, ঠিক আছে, তাহলে তাহলে 0.92 এর মান কত আসছে দেখো, এটা 5.8 বাই 3.2 ইন্টু 0.92, তো এটা উঠিয়ে দিলাম, এখান থেকে আমরা পয়েন্ট তুলে 100 উঠিয়ে দিলাম। আচ্ছা 23 দিয়ে কাটাকুটি করে করতে পারি, 4 দিয়ে কাটি, 4 দিয়ে 8, 4 দিয়ে 23, ঠিক আছে, আর 2 দিয়ে 4,
2 দিয়ে 29, তাহলে 29 ইন্টু 23 বাই 400 হচ্ছে, তাই না? তাহলে 29 ইন্টু 23 গুণ করলে কত আসছে? 29 আর 23 দেখো 58 শূন্য 9 3 7 7 8 থেকে 2 3 6 7 8, তাহলে 7 8 8 16 667, তাহলে এটা আসছে দেখো 667 বাই 4 ইন্টু 100। তাহলে যদি আমি 667কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে দেখো 4 15 7 400 লং 64, 400 লং 64 27 4 6 24, মানে 166 এরকম টাইপের হচ্ছে। আর নিচে কত আছে? নিচে তো 100 বসেই আছে, তাহলে পয়েন্টটা কোথায় আসবে? পয়েন্টটা 2 ঘর আগে চলে আসবে, মানে 1.66 এর কাছাকাছি কোনো একটা অ্যান্সার হবে। তাহলে সেটা কি আছে? অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তো এই কোশ্চেনটা খুব ভালো, মাথা ঠান্ডা করে কিন্তু আরেকবার দেখবে এবং ট্রাই করবে, খুব ভালো প্রশ্ন, আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে যে একটা পার্সন আছে 35% অফ হিজ ইনকাম মিউচুয়াল ফান্ডে দিচ্ছে, ঠিক আছে? মিউচুয়াল ফান্ডে সে 35% ইনকাম দিচ্ছে, 25% দিচ্ছে ডিপোজিট হচ্ছে ফিক্সড ডিপোজিট, তাহলে এফডিতে দিচ্ছে হচ্ছে 25, আর রেস্ট হচ্ছে রিকারিং ডিপোজিটে। তাহলে রিকারিং ডিপোজিট কত দিচ্ছে? 25 আর 35 আর 25 মানে কত? 60, তাহলে 40 দিচ্ছে। আফটার 2 ইয়ার্স দ্য মিউচুয়াল ফান্ড গ্রো বাই, এবং প্রত্যেকটা গ্রো করছে। তো আমি ধরে নিলাম এই অঙ্কগুলোতে যদি পার্সেন্টেজ থাকে, আর যখন দেখবে পার্সেন্টেজের অঙ্ক দেয় তখন কি হয়? তখন আমাদের কিন্তু এটা মনে রাখবে একটা ট্রিক, সেটা হচ্ছে যখনই কোনো অপশন পার্সেন্টেজে দেওয়া থাকে তখন যেটা স্পেসিফিক মান দেয় সেই মানটা কিন্তু ইউজ না করেও আমাদের অঙ্ক হয়ে যায়। এইটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই যে এখানটায় বলেছে না ইফ হিজ টোটাল ইনকাম ইজ এত, এটা হয়তো ইউজ না করলে আমাদের হয়ে যাবে, তাহলে আমরা ট্রাই করবো। এটা কি বলেছে দেখো, টোটাল তার কাছে ধরো 100 টাকা রয়েছে, আমি ধরে নিলাম এই সমস্ত পার্সেন্টেজে আমরা ধরে নিই 100 টাকা, তার মধ্যে 35 টাকা হচ্ছে সেই মিউচুয়াল ফান্ডে দিয়েছে, 25 টাকা এফডিতে, আর রিমেনিং দিয়েছে আরডিতে। এবার বলছে 2 বছরে মিউচুয়াল ফান্ড গ্রো বাই 20%, তাহলে এমএফটা কি হয়েছে? 20% বেড়েছে, তাহলে 35-এর 20% মানে কত? 6/5, এটা আমি জানি, তাহলে কত? কাটাকুটি করলে দেখো 42 হয়েছে, তাহলে 35টা হয়েছে 42। এফডিটা 10% বেড়েছে, মানে 25 ইন্টু 11/10, তো এটা করলে দেখো 5 5 5, হাতে থাকলো 5, 22 আর 5 কত? 27, তাহলে 27.5 হয়েছে। এবং 40টা কি হয়েছে? রেকারিং ডিপোজিট 15% বেড়েছে, চলো 40 ইন্টু 15% মানে কত? 115/100, মানে 23/20, তার মানে দেখো 46 হয়েছে। তাহলে এইটা পরে বেড়ে হয়েছে, তাহলে পরে কত বেড়ে হয়েছে দেখো? 42, 27.5 আর 46, তাহলে কত? 0.5, 7 6 13, 14 15 5, হাতে থাকলো 1, 8 9 10 11, 115.5 হয়েছে। কিন্তু আগে তো ওর 100 টাকা ছিল, সেটা বেড়ে এখন কত হয়েছে? 115.5, তাহলে কত বেড়েছে? 15.5 বেড়েছে আউট অফ 100। আউট অফ 100 যেটা বাড়ে সেটাই তো আমার পার্সেন্টেজের অ্যান্সার, তাহলে অপশনেই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 15.5। দেখো 1,60,000 কিন্তু ইউজই হলো না, কারণ আমি আগেও বললাম যে অঙ্কে যদি আমাদের অ্যান্সার যদি আমাকে জিজ্ঞেস করতে দেয় পার্সেন্টেজে, তাহলে কিন্তু ডেফিনিট যে ভ্যালুটা থাকে সেই ডিজিটটা কিন্তু আমাদের কাজে লাগে না, কারণ পার্সেন্টেজ মানে কি? একটা তো একটা তুলনা, তো তাই না, একটা অনুপাত, তাহলে সেই হিসেবে ওই পয়েন্টটা আমাদের দরকার হয় না। বোঝা গেল আশা করি। পরের প্রশ্ন দেখা যাক। এ কন্ট্রাক্টর এস্টিমেটেড দ্যাট এ প্রজেক্ট উড কস্ট 5 লাখ টাকা, ঠিক আছে? এবার দেখো এখানে কিন্তু অপশনগুলোতে দেখো কিন্তু ডিজিটে দিয়েছে, তার মানে কিন্তু 5 লাখ টাকা ইউজ করতে হবে, কিন্তু এখানে যদি পার্সেন্টেজে থাকতো না তাহলে আমার 5 লাখ টাকা ইউজ না করলেও হতো। এবার দেখি টোটাল হচ্ছে 5 লাখ টাকা আছে। হি প্ল্যান ফর 60% অফ দ্য কস্ট টু গো টু মেটেরিয়াল, তাহলে 60% ও করেছে যে মেটেরিয়ালে যেটা আছে, মেটেরিয়াল হচ্ছে 60 টাকা দেবে। লেবারে কত দেবে? লেবারে দেবে হচ্ছে ওর 25 টাকা, মানে 100 টাকার মধ্যে, আর রেস্ট হচ্ছে কন্টিনজেন্সিতে, তাহলে কন্টিনজেন্সিতে কত দেবে? 85, তাহলে 15 দেবে কন্টিনজেন্সিতে। এটা আমরা বুঝতে পারলাম মোটামুটি। এবার কি বলছে? এবার বলছে হাউএভার ডিউ টু ডিলেজ ম্যাটেরিয়াল কস্ট ইনক্রিজ বাই 12.5%। 12.5% মানে কত? 1/8, তার মানে কি হয়েছে? 9/8 হয়ে গিয়েছে জিনিসটা, 9/8 হয়ে গেছে, 1/8 বেড়েছে মানে 9/8 হয়েছে অ্যাকচুয়ালি, তাই না? তাহলে কত হচ্ছে? 4 2 4 15, মানে কত? 5 3 9 5 5 হাতে 4, 135/2, মানে 6 2 12, 7 2 14, 67.5 টাকা হয়েছে। লেবার কস্ট ইনক্রিজ বাই 10%, লেবার কস্ট বেড়ে গেছে, তাহলে 25 ইন্টু 10% মানে কত? 1/10, মানে 11/10 হয়েছে, তাহলে তার মানে কাটাকুটি করতে হবে, এটা সুযোগ করলে কত হচ্ছে? 27.5 হচ্ছে। নিচে যদি 10 দিয়ে করো 275/10 মানে 27.5। আর কন্টিনজেন্সি হচ্ছে রিমেন আনচেঞ্জ, মানে 15 থেকে গিয়েছে। তাহলে কি হচ্ছে দেখো যে আমার তাহলে টোটাল কত হলো? 67.5 আর 27.5 যোগ করলে 714, 15 5, 7 থেকে 1, 8 9 95, আর 15 যোগ করলে কত আসছে? 10 10 110, তাহলে 110 হয়েছে। তাহলে 100 থেকে 110 হয়েছে, ঠিক আগের অঙ্কটা যেমন করলাম 100 থেকে 110 হয়েছে। তাহলে বলছে হোয়াট ইজ দ্য নিউ টোটাল কস্ট, তাহলে সেই 100-র ভ্যালুটাই তো বলে দিয়েছে 5 লাখ, তাহলে 1-এর ভ্যালু কত দিয়েছে? 1-এর ভ্যালু হচ্ছে 5000, তো আমি শুধু বের করবো 110-এর ভ্যালু কত? 110-এর ভ্যালু কত? 110 ইন্টু 5000, তো দেখো 55
চারটে শূন্য, এটাই তো আমাদের অ্যান্সার চলে আসছে 55 চারটে শূন্য। তার মানে আগের অঙ্কটা আর এই অঙ্কটা একদম এক, শুধু ওখানটায় পার্সেন্টেজ বলেছে তাই 15.5 অ্যান্সার হয়েছে। এখানে যদি পার্সেন্টেজ বলতো তাহলে আমাদের অ্যান্সার কি আসতো, আমাদের অ্যান্সার আসতো 11%। যেহেতু আমাদের ডিজিটে অ্যান্সার দিয়েছে সেই জন্য ওই 5 লাখ টাকা আমাদের ইউজ করতে হচ্ছে, আদারওয়াইজ কিন্তু পার্সেন্টেজে বললে আমাদের 5 লাখ টাকা ইউজ করার কোনো দরকার নেই। অলদো তোমাদের দেখবে সবসময় মাথা থাকবে কি যে 60% বলে যদি 60 ইন্টু 5 লাখ করে দিই, তার 25% অফ 5 লাখ করে দিই, এরকম ভাবে করবে না। এটা আমার কিন্তু সাজেশন থাকলো যে প্রথমেই কিন্তু ওই আগে দেখে নিবে কিরকম টাইপের অঙ্ক থাকবে, বা মান বসাতে হলেও লাস্টে মান বসাবে, প্রথমেই কিন্তু ওই ক্যালকুলেশনটাই কঠিন করার জন্য 5 লাখ টাকা ইউজ করতে যাবে না। ঠিক আছে, পরের প্রশ্ন, একটা টাউনে প্রেজেন্ট পপুলেশন হচ্ছে 2,40,000, এভরি ইয়ার দ্য পপুলেশন ইনক্রিজেস বাই এ বার্থ রেট অফ 12%, তাহলে 12% বাড়ে, আবার ডিক্রিজেস বাই এ ডেথ পার্সেন্ট অফ 7%, আবার 7% প্রত্যেক ইয়ারই বাড়ছে। তার মানে কত, প্লাস হচ্ছে আবার মাইনাসও হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি এফেক্টিভলি ফ্লাপ প্লাস 5% পপুলেশনটা বাড়ছে। ফাইন্ড দ্য পপুলেশন অফ দ্য টাউন অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, তাহলে এখন প্রেজেন্টে কিছু আছে, আফটার 3 ইয়ার্সে প্লাস 3 ইয়ার্স করার পর কত দাঁড়াবে সেটা বলা হয়েছে। আমরা জানি এই সমস্ত ক্ষেত্রে আমরা কি কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা ইউজ করি, সাকসেসিভের কনসেপ্ট। তাহলে কি হচ্ছে, আফটার 3 ইয়ার যেটা ভ্যালু হবে সেটার মান হচ্ছে অ্যামাউন্ট ইজিক্যাল টু কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এরকম কনসেপ্ট আমরা ইউজ করতে পারি। তাহলে এখানটা কি হচ্ছে, পি এর ভ্যালু হচ্ছে 2,40,000, ঠিক আছে, 2,40,000, আর তার সঙ্গে কি হচ্ছে দেখো 5%, তার মানে 1 প্লাস 5 বাই 100 মানে 20, তাহলে 21/20 হোল কিউব, মানে 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20, মানে একটা সাকসেসফুল কোশ্চেন। ঠিক আছে, তুমি এটাকে দিয়েও স্টার্ট করতে পারো যে 5% মানে 1/20 মানে 2,40,000 উপর 21/20 তিনবার হওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাস, যে কোনো একটা কনসেপ্ট, সাকসেসিভ মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলাটা যে কোনো একভাবেই করতে পারো। দেখো 3টে শূন্য কেটে গেল, 3টে শূন্য কাটলো মানে এই 3টে কাটলো, 2 2 4 4 2 8 মানে 8 30 হয়ে গেল। তাহলে কত আসছে দেখো, 630 ইন্টু 441, তার মানে শূন্য তো লাস্টে থাকবেই, কিন্তু তার আগে কি থাকবে, এখানটা দেখো 3 1 3, মানে শূন্যর আগে একটা 3 থাকবে, মানে দশমিকে মানে টেন্স প্লেসে 3 থাকবে। দেখো টেন্স প্লেসে 3 কোথায়, দুই জায়গাতেই আছে, তার মানে দুটোই অ্যান্সার হতে পারে। কিন্তু আমাকে দেখতে হবে কি 441 সঙ্গে 63 গুণ করার পর লাস্টে একটা শূন্য যোগ করবো। তুমি বলো এই 6 আর 4 যদি এই বাইরে দেখি, 6 আর 4 কত হচ্ছে, 24 হচ্ছে, মানে এটা 24-এর কাছাকাছি কিছু একটা ভালো হবে। তো দেখো 24-এর কাছাকাছি আছে 27, আর একটা আছে 32, কোনটা কাছাকাছি, 27। তাহলে সেইখান থেকে কিন্তু এই গুণটা না করেও তোমরা বলতে পারো যে যখন 4 আর 6 24 হবে, তাহলে 24-এর কাছাকাছি কোনটা অ্যান্সার হবে, নট 32, এত দূর তো যাবে না, তার মানে এইটা অ্যান্সার হবে। আর ফর শিওরিটি তুমি গুণ করে দেখে নেবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে, আচ্ছা রেকর্ড হচ্ছে কিনা দেখিনি ভালোভাবে। পরের প্রশ্ন বলছে এইজ 20% মোর দ্যান বি, তাহলে এ হচ্ছে বি এর থেকে 20% মোর, 20% মানে মোর মানে কত, 120/100, মানে দেখো কাটাকুটি করলে 6/5। বি ইজ 30% মোর দ্যান সি, তার মানে 130/100, মানে কাটাকুটি করলে কত আসছে, 13/10। সি ইজ 10% লেস দ্যান ডি, তাহলে 10% লেস দ্যান মানে 90/100, মানে 9/10। আর ডি ইজ 30% লেস দ্যান ই, মানে কত 30% মানে 70/100, মানে 7/10 রেশিও বলে দিয়েছে। এবার বলছে বাই হাউ মাচ পার্সেন্টেজ ইজ এ মোর অর লেস দ্যান ই, ঠিক আছে, মোর অর লেস দ্যান ই, এর ওয়ার্ডটা হবে মানে এ আর ই এর মধ্যে সম্পর্ক। আমরা জানি যে এ আর ই এর মধ্যে সম্পর্ক করতে বললে আমরা যদি সবকটাকে গুণ করে দিই তাহলে দেওয়া হয়ে যাবে। মানে আমি কি করি যে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, ডি বাই ই, এই সবকটাকে যদি আমি গুণ করি, দেখো এইগুলো সব কেটে যাচ্ছে না, দিয়ে দেখো এ বাই ই থেকে যাচ্ছে, তার মানে আমার কাজ হচ্ছে সবগুলোকে পরপর গুণ করে দেওয়া। তাহলে 6/5 ইন্টু 13/10, 9/10 ইন্টু 7/10 গুণ করলে আমাদের এ বাই ই এর আসবে মানটা। এ বাই ই ইকাল টু কত আসছে দেখো, কাটাকুটি কত যাচ্ছে, একটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তাহলে নিচে থাকছে কত 25 0 0, আর দিকে আসছে দেখো 9 3 3 13 39, আর 9 7 63, এটা এলো। তাহলে আমাকে শুধু ক্যালকুলেশন করতে হবে, আর কিছুই নয়। এ বাই ই বলেছে এ হচ্ছে কতটা বড় বা ছোট দেন ই, তাহলে আমি 63 ইন্টু 39 করি, 63 ইন্টু 39কে আমি বললাম 40 মাইনাস 1 ধরলাম, 39কে তো লিখতেই পারি, তাহলে আমাদের কি ক্যালকুলেশনটা ইজি হবে। 4 3 12, 25, 2520 মাইনাস 63, তাহলে 7, এখানে 7 করলে 5, দেখো 2457 আসছে, তাহলে এটা কত আসছে 2457/2500। স্বাভাবিক বোঝাচ্ছে ই এর থেকে এ ছোট, তার মানে লেস হবে, এ লেস হবে, তাহলে এই দুটো অ্যান্সার হবেই না। এবার দেখি কতটা লেস ই এর থেকে, দেখো 43 লেস, আউট অফ টোটাল কত 2500-এর মধ্যে, তাহলে 2500-এর মধ্যে 43, কারণ কার রেসপেক্টে বলেছে, ই এর রেসপেক্টে বলেছে, তাহলে 43 কম 2500 রেসপেক্টে, তাহলে পার্সেন্টেজ ইন্টু 100, এটা করলে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 100 কেটে গেল, তাহলে আসছে 43/2500,
25, তাহলে 43/25 করলে কত আসছে? 25, আর এদিকে হচ্ছে 8 × 5 = 18, তাই না? তাহলে 100 করলে কত? 5 7 7 5 175 হয়, তাহলে 1.7 কাছে পার্সেন্টের কাছাকাছি। অ্যাকচুয়ালি আবার ভাগও চলে যাচ্ছে, 50 2 1.72% কি হচ্ছে? লেস হচ্ছে, বিকজ আমি দেখলাম যে এ এর মানটা হচ্ছে লেস, তাহলে সেই হিসেবে আমি অপশন এ করে দিতে পারলাম। ঠিক আছে, এগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো প্রশ্ন, দেখতে থাকবে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে তোমার কোঅর্ডিনেটস হবে ভার্টিসেস হবে ট্রায়াঙ্গেল, আর এত বলে দিয়েছে, মানে কোঅর্ডিনেটস আমরা জানি একটা ট্রায়াঙ্গেল যদি থাকে তার 3টে ভার্টেক্স হয়, 3টে সাইড যেমন হয়, 3টে অ্যাঙ্গেল যেমন হয়, 3টে ভার্টেক্স, এই এ বি সি, এই 3টে কি বলা হয়? ভার্টেক্স বলা হয়। তো তাদের বলে দিয়েছে একটা হচ্ছে 0 0, একটা হচ্ছে 8 0, একটা হচ্ছে 0 6, দিয়ে বলছে অর্থ সেন্টারের লোকেশন কোথায়। আমরা দেখো অ্যাকচুয়ালি আমরা কিন্তু করেছিলাম হচ্ছে ইন সেন্টারের হিসাব, কিন্তু এই তোমার সার্কাম সেন্টারের কিন্তু হিসাব আমরা জানতাম, আমরা শিখেওছি সার্কাম সেন্টার। সেটা হচ্ছে কি, যদি এ এর ভ্যালু থাকে x1, y1, যদি তার পজিশন থাকে, এটা যদি হয় x2, y2, এটা যদি থাকে x3, y3, তাহলে সার্কাম সেন্টার, বা যার বাংলা হচ্ছে ভর কেন্দ্র। ভর কেন্দ্র মানে কি? যেখানটা হচ্ছে মধ্যমাগুলো যোগ হয়, তার পজিশন কি হয়? তার লোকেশন হয় x1 + x2 + x3 by 3, y1 + y2 + y3/3, এটা তো আমাদের লজিক থাকে। কিন্তু এখানে বলেছে অর্থ সেন্টার, তার মানে স্বাভাবিকভাবে আমাদের পড়তে হবে যে অর্থ সেন্টার মানে কি। আমরা বারবার বলেছি, আমরা চারটে জিনিস শিখি: অর্থ সেন্টার, সার্কাম সেন্টার, ইন সেন্টার, আর ঠিকই হচ্ছে আমরা সেন্ট্রয়েড। এই চারটে কিন্তু আমরা বারবার বলি। তো অর্থ সেন্টার মানে কি? যেখানটা হচ্ছে ট্রায়াঙ্গেলের সমস্ত লম্বগুলো, মানে হাইটগুলো যেখানে যোগ হয়। এই যে এরকম ভাবে হাইট যদি করি, এ বি সি, হাইট মানে কি? পারপেন্ডিকুলার টানতে হয় লম্ব। তো এটা একটা হাইট, এটা একটা হাইট, আর এটা একটা হাইট। তাহলে এই হাইটগুলো যেখানটায় মিলিত হয় সেই পয়েন্টটাকে বলা হয় অর্থ সেন্টার। তাহলে এটা হচ্ছে হাইট যেখানে মিলিত হয় সেটাকে বলি অর্থ সেন্টার। সার্কাম সেন্টার মানে কি? যখন পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো অ্যাড করা হয় কোনো একটা সাইডে, ধরো এরকম পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে এইভাবে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করা হলো, আবার এখানটায় মানে বাইসেক্ট করা হলো, এবং সেটা হচ্ছে 90 ডিগ্রি হবে, মানে দুই ভাগে ভাগ হচ্ছে, আবার 90 ডিগ্রি হবে এরকম ভাবে, এবং এখানটা করা হলো। তাহলে যে পয়েন্টে মিলিত হয় সেটাকে বলা হয় সার্কাম সেন্টার। সার্কাম সেন্টার কেন বলা হয়? কারণ সেই সেন্টারটাকে বেস করে যদি আমরা এরকম ভাবে একটা সার্কেল টানি, তাহলে সেই সার্কেলটা কি হয়? প্রত্যেকটা ভার্টেক্সের উপর দিয়ে যায়, সেই জন্য সেটাকে সার্কাম সেন্টার বলা হয়। তাহলে সার্কাম সেন্টার কি করা হয়? পারপেন্ডিকুলার বাইসেক্টরসের মিলনস্থলকেই বলা হয় সার্কাম সেন্টার। ইন সেন্টার কাকে বলে? ইন সেন্টার হচ্ছে তোমার একটা ট্রায়াঙ্গেল যদি থাকে, তার যেগুলো অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে এরকম যেগুলো দিয়ে ভাগ করা হচ্ছে, অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো যে পয়েন্টে মিলিত হয় তাকে বলা হয় ইন সেন্টার। এবং এই ইন সেন্টারকে বেস করে যদি একটা সার্কেল টানা হয়, তাহলে সার্কেলটা কি হয়? প্রত্যেকটা সাইডকে টাচ করে। এইগুলো হচ্ছে ইন সেন্টার। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। আর সেন্ট্রয়েড কি হচ্ছে? মধ্যমা। মধ্যমা মানে মিডিয়ানগুলোর যে মিলনস্থল, সেটাকে বলা হয় সেন্ট্রয়েড। মানে ধরো এখান থেকে এরকম ভাবে মিডিয়ান করলাম, তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে না, সেই মিডিয়ানটা কিন্তু আমাদের 90 ডিগ্রি নয়, মানে এটা ইটস নট 90 ডিগ্রি, শুধু দুই ভাগে ভাগ করলেই হবে এরকম। সেটা হচ্ছে মিডিয়ান। খুব কাছাকাছির কনসেপ্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট। এদের মধ্যে পার্থক্যটা কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে এবার প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা বলেছে অর্থ সেন্টার। আমরা কিন্তু অর্থ সেন্টারে অ্যাজ সাচ কোনো কনসেপ্ট জানি না, কিন্তু আমরা যদি ভালোভাবে দেখি তিনটের কোঅর্ডিনেটস, দেখো তিনটের কোঅর্ডিনেটস অনেকটা কিরকম টাইপের হচ্ছে। আমরা যদি এরকম ভাবে আঁকি, এক্স মানে এই যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে কি হচ্ছে দেখো 0,0 মানে অরিজিনটা বলেছে, তার মানে এটা 0,0, এটা এ এর মান বলে দিয়েছে। বি এর মান কমান দিয়েছে 8,0, 8,0 কখন হয়? ওয়াই এর মান 0 মানে সেটা এক্স অ্যাক্সিস এর উপরে রয়েছে, মানে এদিকে 8 পয়েন্ট গেছি, কিন্তু আর উপরে বা নিচে যায়নি, তার মানে এটা 8 0। 0,6 মানে কি? 0 মানে আমি বাদিক ডান দিক যাইনি, আমি জাস্ট উপরে 6 ঘর উঠে গেছি, তার মানে এটা হচ্ছে 0,6 ওয়াই অ্যাক্সিস এর উপরে। তাহলে দেখো সার্কেলটা কিরকম, এই তোমার ট্রায়াঙ্গেলটা কিরকম হচ্ছে, দেখো এইখান থেকে এইটুকু ট্রায়াঙ্গেল, আবার এখান থেকে এইটুকু, তাহলে এইটা যদি অ্যাড করে দিই তাহলে কি হচ্ছে? এই ট্রায়াঙ্গেল হয়ে গেল। ঠিক আছে, তার মানে দেখো এটা হলো আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল আমাদের এই তিনটে দিয়ে তৈরি করা। কিছুক্ষণ আগে আমরা বললাম যে অর্থ সেন্টার মানে হাইট গুলো যেখানে মিলিত হয়, এরকম যদি একটা ট্রায়াঙ্গেল হয়, এই যে হাইট গুলো যেখানটায় মিলিত হচ্ছে সেটাকে আমাদের অর্থ সেন্টার বলে। হাইট মানে কি? একটা ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডের উপর একটা পারপেন্ডিকুলার বা লম্ব। তুমি বলো এই পয়েন্টটা থেকে অপোজিট সাইড মানে কোনটা? এইটা। এর উপর যদি আমি লম্ব টানি তাহলে কোনটা হচ্ছে? দেখো এখানে মিলিত হচ্ছে 90 ডিগ্রি। আবার এখান থেকে যদি আমি এভাবে টানি তাহলে সেটাও দেখো এখানে মিলিত হচ্ছে। আবার এখান থেকে যদি আমি এভাবে টানি এটা পারপেন্ডিকুলার, তাহলে দেখো সেটাও এখানেই মিলিত হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টারটা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার হলো তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা তৈরি করছে সেইটা।
তাহলে আমি তো অপশনটা আমাদের কোশ্চেনে দিয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোথায় তৈরি হয়েছে 0,0 পয়েন্টে। তার মানে 0,0 পয়েন্টটাই হলো এইটার অর্থ সেন্টার। এইটা মনে রাখতে হবে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখন হয় তখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যেখানে 90 ডিগ্রি হয়, যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় সেই অ্যাঙ্গেলটাই হয়ে যায় সেই ট্রায়াঙ্গেলটার অর্থ সেন্টার। এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে আমি প্রথমত অঙ্কটা খুব ভালো অঙ্ক, আমাকে দেখে বুঝতে হবে যে হ্যাঁ এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে তাদের হাইটের যে মিলনস্থল সেটা দেখো সব এই এখান থেকে হাইট করলে এটা এখানে মিলিত হলো, এখান থেকে হাইট করলে এখানে মিলিত হলো, আবার এইখান থেকে এই যে 90 ডিগ্রি এখান থেকে একটা হাইট করবো, এই হাইটটা যেখানে মিলিত হচ্ছে সেটাও দেখো একটাই পয়েন্টে মিলিত হচ্ছে, যেটা যেখানটায় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেখানটায় রয়েছে সেই অ্যাঙ্গেলটাতে মিলিত হচ্ছে। তার মানে এখানে যেটা রয়েছে 0,0 পয়েন্টে এর ভ্যালু, তার মানে 0,0টাই হচ্ছে অর্থ সেন্টার। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন দেখি, বলছে একজন ফার্মার ওনস এ ট্রায়াঙ্গুলার প্লট অফ ল্যান্ড। তাহলে একটা ট্রায়াঙ্গুলার তার প্লট অফ রয়েছে, ট্রায়াঙ্গুলার পার্ক রয়েছে, ঠিক আছে, ট্রায়াঙ্গুলার পার্ক রয়েছে, গড়িয়ার দিকে রয়েছে যেরকম সেরকম একটা ট্রায়াঙ্গুলার একটা পার্ক রয়েছে, ঠিক আছে। সে বলেছে যে এ এর ভ্যালু রয়েছে 2,3, বি এর ভ্যালু রয়েছে 8,3 আর সি এর ভ্যালু রয়েছে হচ্ছে 5,9। দিয়ে বলছে হি ওয়ান্টস টু প্লেস এ স্কেয়ার ক্রো অ্যাট দ্য সেন্ট্রয়েড অফ দ্য ফিল্ড, মানে ওই যেটা ওই কাকতারুয়া যেটাকে বলছে, ঠিক আছে, স্কেয়ার ক্রো। আর হোয়াট আর দ্য কোঅর্ডিনেটস অফ দ্য সেন্ট্রয়েড। তাহলে দেখো সেন্ট্রয়েড আর কিছুই না, কথাটা বলে সেন্ট্রয়েডের বের করতে দিয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এ এর যদি কোঅর্ডিনেট হয় x1, y1, যদি বি এর কোঅর্ডিনেট হয় x2, y2, সি এর কোঅর্ডিনেট যদি হয় x3, y3, তাহলে সেন্ট্রয়েড দ্যাট ইজ মিডিয়ান যেখানে মিলিত হয় তার কোঅর্ডিনেটস কি হয়, সবগুলো x এর যোগ করে দাও বাই 3 আর y1 প্লাস y2 প্লাস y3 সবকটাকে যোগ করে দাও বাই 3, মান বসাও তাহলেই অ্যান্সার হয়ে যাবে। দেখো x যদি যোগ করি 2, 8, 10, 10 আর 5 15, তাহলে 15/3। আর এখানে ওয়াইটা কত হচ্ছে 3, 3 আর 3 6, 6 আর 9 15, তাহলে 15/3। তার মানে অ্যাকচুয়ালি এটার পজিশন কত হলো 5,5। তাহলে অপশন এ হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো পজিশন হিসেবে কোঅর্ডিনেটের অঙ্ক কিন্তু আমরা আগেও করিয়েছি। এইটা নিয়ে তো অনেক ক্লাস হয়েছে। ফাইন্ড ইকুয়েশন অফ লাইন। আমরা জানি যে ইকুয়েশন অফ লাইন হচ্ছে 3 ধরনের ইকুয়েশন অফ লাইন হতে পারে। এক হয় ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই ফরম্যাটে হতে পারে, y ইকুয়াল টু mx প্লাস c এই ফরম্যাটে হতে পারে, যেখানে হচ্ছে এমটাকে বলা হয় স্লোপ আর সিটাকে বলা হয় ইন্টারসেপ্ট। আর একটা থেকে করা ইন্টারসেপ্ট ফর্মুলা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, যেখানে x হচ্ছে a ইন্টারসেপ্ট আর y হচ্ছে b ইন্টারসেপ্ট। মানে এরকম যদি একটা থাকে, এটা যদি x অ্যাক্সিস হয়, এইটা যদি y অ্যাক্সিস হয়, এটা যদি অরিজিন হয়, তাহলে কি হচ্ছে এই পজিশন এই ভ্যালুটুকু যদি a হয়, এই ভ্যালুটুকু যদি b হয়, তাহলে এই স্ট্রেট লাইন ইকুয়েশনটা কি বলা হয় x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। মানে x অ্যাক্সিসকে y এ কাট করেছে আর y অ্যাক্সিসকে হচ্ছে b পয়েন্ট b দূরত্বে কাট করেছে, তখন এই ফর্মুলাটা ইউজ করি আমরা। এই তিনটে ফর্মুলা অনেক আস্তে আস্তে করে দেখে নিয়েছি, তো সেই ফর্মুলাটা আমরা দেখলাম। এবার বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন দ্যাট পাসেস থ্রু এত অ্যান্ড ইজ পারপেন্ডিকুলার থ্রু দ্য লাইন এত। তার মানে y ইজিক্যাল টু mx প্লাস c, এই যে এই ফর্মুলাটা আছে দেখো, y ইজিক্যাল টু mx প্লাস c, এই ফর্মুলাটাতে তো এটা দেওয়া আছে y ইজিক্যাল টু 3x প্লাস 4k। তাহলে স্বাভাবিকভাবে সেখান থেকে আমি এই স্ট্রেট লাইনটা স্লোপ বলতে পারছি। স্লোপ মানে কি, যে অ্যাঙ্গেলে তো এক্স অ্যাক্সিস সঙ্গে যে অ্যাঙ্গেলে স্ট্রেট লাইনটা দাঁড়িয়ে থাকে, যেখানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে সেই ট্যান থিটা যেটা হয় সেই ট্যান থিটাকেই বলা হয় এম বা স্লোপ বলা হয়। এটাকেই বলা হয় কি স্লোপ, মানে কতটা অ্যাঙ্গেলে সে দাঁড়িয়ে আছে। তাহলে এই অঙ্কটা যদি আমি দেখি y ইকুয়াল টু 3x প্লাস 4, আমি দেখেই বুঝতে পারছি y ইকুয়াল টু mx প্লাস c এর মতো দেখতে। তার মানে m এর ভ্যালু কত আসছে, m এর ভ্যালু আসছে 3, মানে স্লোপ হচ্ছে 3। এবার আমি বলেছি যে পারপেন্ডিকুলার টু দ্য লাইন। আমরা এটাও শিখেছি যে দুটো স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি হয়, দুজনের স্লোপের গুণফল কত হয়, m1 ইন্টু m2 ইকুয়াল টু হয় -1। তাহলে যদি একজনের স্লোপ হয়ে যায় 3, তাহলে আরেকজনের স্লোপ কত হবে 3 ইন্টু m ইকুয়াল টু -1, মানে m এর ভ্যালু, মানে তার জন্য m1 এর ভ্যালু কত আসবে -1/3। তার মানে যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করতে দিয়েছে তার অ্যাকচুয়ালি স্লোপটা কত, তার স্লোপটা হচ্ছে -1/3। যে ইকুয়েশনটা আমাকে বের করতে দিয়েছে তার স্লোপ হচ্ছে -1/3। এবার আমরা জানি যে পয়েন্ট যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে পয়েন্ট দিয়ে থাকলে আমরা কিভাবে বের করি, পয়েন্ট দেওয়া থাকলে আমাদের এই ফর্মুলা থাকে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বের করার নিয়ম, এটা আমরা শিখে নিয়েছি। এবার এই y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 এটা মানে তো স্লোপ, সেই স্লোপেরই তো মান বলে দিয়েছে -1/3, তাহলে আমাদের সুবিধা হয়ে গেল। তার মানে শুধু এইটা ইকুয়েশন বের করলেই হবে। এবার বলেছে কি পাসেস থ্রু 2,5, মানে x এর মান 2, y এর মান 5। তাহলে আমি y1 এর মান কত করছি, y1 এর এটা এই দুটো পয়েন্ট বলেছে, মানে x1, y1 এর ভ্যালু বলে দিয়েছে। তাহলে x1 এর ভ্যালু হচ্ছে 2 আর y1 এর ভ্যালু হচ্ছে 5, মান বসিয়ে দিই বাই x মাইনাস 2 ইজিক্যাল টু -1/3। তাহলে কত আসছে দেখো
3y মাইনাস 15, আর এদিকে মাইনাস দেয় মাইনাস এক্স, আর মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে কত এসছে দেখো 3y ইজিক্যাল টু মাইনাস এক্স প্লাস 17। এইটা আমাদের অ্যান্সার এলো। আমি দেখিনি অপশান কোথায় আছে, দেখো অপশন ডিটা আছে, যেটাকে যদি 3 দিয়ে ভাগ করে দাও তাহলে y ইজিক্যাল টু 3টা গুণ দিয়ে কত হবে মাইনাস এক্স বাই 3 আর 17/3, তাহলে অপশন হয়ে গেল আমাদের অপশন ডি। দেখো যেরকম টাইপের অঙ্ক করানো হয়েছিল সে কোঅর্ডিনেট জিওমেট্রিতে, ঠিক সেরকম কোশ্চেনই কিন্তু সিএইচএল এর এক্সামে এসেছে। তো এই অঙ্কটা বোঝা গেল ভালোভাবে, আমি প্রিভিয়াস ভিডিওটাও পাঠিয়ে দেবো, সেটার সঙ্গে ট্যালি করে আবার পড়ে নেবে। পরের প্রশ্ন কি আছে, একটা লাইন পাসেস থ্রু 1, 3 আর 6, 4, 9, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন। এটা যেটা ফর্মুলা বললাম সেই ফর্মুলাটাই, এই ফর্মুলাটা ইউজ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে কি হচ্ছে y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইজিক্যাল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা আমি জানি, জাস্ট মান বসিয়ে দেবো এখানটা। x, এই 1 আর 3 কি x1 কমা y1 এর ভ্যালু, আর 4 আর 9 কোনটা x2 কমা y2 এর ভ্যালু, বাস মান বসিয়ে দাও। তাহলে y মাইনাস y1 মানে কত, y মাইনাস y1 মানে 3 বাই x মাইনাস 1, y2 মানে কত, y2 মানে হচ্ছে 9 মাইনাস 3, আর এটা হচ্ছে 4 মাইনাস 1, তাহলে কত 6/2, 6/3 মানে 2, তাহলে কত আসছে ও 2x মাইনাস 2, তাহলে y ইকুয়াল কত হলো 2x, আর এদিকে দেখো প্লাস 1, তাহলে কোন অ্যান্সারটা এলো অপশন ডি, y ইকুয়াল টু 2x প্লাস 1। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট লাইন পারপেন্ডিকুলার বলছে, পারপেন্ডিকুলার টু দ্য লাইন এত। আচ্ছা মানে এইটা লাইন 4x প্লাস 5y ইজিক্যাল টু 20, এই লাইনটার তোমার বলছে তোমাকে ইয়ে বের করতে বলেছে, মানে পারপেন্ডিকুলার থাকবে। তুই বলো এইটা স্লোপ বের করলে তো আমাদের বেরিয়ে যাবো। স্লোপ, এটার স্লোপ কত আমরা জানি, স্লোপের ফর্মুলা হয় মাইনাস এক্স এর সহগ, মানে এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, ঠিক আছে, ওয়াই এর সহগ। তাহলে এক্স এর সঙ্গে যেটা আছে সেটা কি আছে দেখো -4, আর ওয়াই এর সহগ কত আছে 5, তাহলে -4/5 হচ্ছে তোমার যেটা এই ইকুয়েশনটা যেটা দিয়েছে তার, মানে যে লাইনটা দিয়ে দিয়েছে তার স্লোপ। এবার বলেছে তার পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বের করতে বলেছে, তাহলে তার পারপেন্ডিকুলার লাইন যেটা হবে তার স্লোপ কত হবে, তার স্লোপ হবে তার ঠিক উল্টো, মানে 5/4 হবে। কেন, কারণ আমরা জানি যে একটা ফর্মুলা যে দুজনের গুণফল, দুজনের পারপেন্ডিকুলার লাইনের সে ফর্মুলা কি হয় m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হয়। তো একটা স্লোপ ধরো বলে দিয়ে 4 এর 5, তাহলে 4 এর 5 এর সঙ্গে m2 যখন গুণ করবো -1, দেখো মাইনাস কেটে গেল, তাহলে m2 এর মান কত আসছে 5/4 তো আসছে, তাহলে সেই পারপেন্ডিকুলার লাইনের স্লোপ কত পাচ্ছি 5/4। এবার আমি অপশন এলিমিনেট করবো। আমরা জানি স্লোপ বের করার জন্য নিয়ম হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ বোঝা। তুই দেখো এখানটায় -x এর সহগ বাই y এর সহগ করলে কত আছে -5 অফ -7, মানে 5 এর 7 আসছে, তাহলে এটা হবে না। এটা করলে দেখো y ইজিক্যাল টু mx প্লাস c, এটা তো এই ফর্মুলাটাই লিখেছে y ইজিক্যাল টু mx প্লাস c, তাহলে m মানে স্লোপ, দেখো এইখানে কিন্তু mটা হচ্ছে 5/4 আছে, তাই না, এই যে mx প্লাস c হিসাবে। এটা এখানে দেখো -4/5 বলেছে, তাহলে এটা হবে না, তাহলে দেখো অপশন সি হচ্ছে, কারণ অপশন সি নে ডাইরেক্ট লিখে দিয়েছে y ইজিক্যাল টু mx প্লাস c এই ফরম্যাটে, যেখানে x এর সঙ্গে যেটা গুণ আছে সেটাই তো স্লোপ হয়, তাহলে x এর স্লোপটা কত 5/4 স্লোপ। তো ভালোভাবে প্র্যাকটিস করতে করতে কিন্তু এগুলো খুব ইজিলি হয়ে যায়। আবার একটা অঙ্ক স্লোপ বলেছে -1, তো এর মান স্লোপ -1 বলেছে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন, যেখানটা হচ্ছে পাস থ্রু হচ্ছে 5,7, ঠিক আগের অঙ্কটা আমরা জানি যে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু কি হয় y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, কিন্তু দেখো এখানে একটাই পয়েন্ট দিয়েছে কিন্তু স্লোপ বলে দিয়েছে, তো এইটার মানে তো আমরা স্লোপ জানি, তাহলে এই স্লোপের ভ্যালু কত বলে দিয়েছে, স্লোপের ভ্যালু বলে দিয়েছে -1, তাহলে জাস্ট দুটো পয়েন্টের মান বসিয়ে দেবো, তাহলে y মাইনাস কত 7 বাই x মাইনাস হচ্ছে 5 ইজিক্যাল টু -1, তাহলে কত আসছে y মাইনাস 7 ইজিক্যাল টু -6 প্লাস 5, তাহলে চলে এলো দেখো y ইজিক্যাল টু -x প্লাস 12, কোথায় আছে অ্যান্সার y ইজিক্যাল টু -x প্লাস 12, 27-এর এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল কোঅর্ডিনেট জিওমেট্রি, যেটা সিএইচএল এক্সামে ছিল, এটাও করানো ছিল, এই কনসেপ্ট করিয়ে দিয়েছি পুরোটা, তোমরা দেখে নেবে। এবার দেখা যাক কিছু কিছু অঙ্ক, যেটা হচ্ছে তোমার প্রফিট অ্যান্ড লসের আছে। আচ্ছা এই অঙ্কটা হোমওয়ার্কে দিলাম, তোমরা এটা ট্রাই করবে, তোমরা অ্যান্সার দেবে কোশ্চেন 28টা, এটা একটু মানে জাস্ট ক্যালকুলেটিভ কোশ্চেন আছে, ক্যালকুলেটিভ আছে এটা, তো এটা আমি করাচ্ছি না, এটা তোমরা নিজে ট্রাই করবে, ঠিক মানে অনেক বড় হবে কিন্তু ট্রাই করবে, কিন্তু আমাদের পরীক্ষার হলে বুঝতে হবে যে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার হলে করার নয়, আমাদের পরীক্ষার হলে এটা ছাড়তে হবে, মানে এটা একটু ক্যালকুলেটিভ আছে, ঠিক আছে, সেটা ট্রাই করবে, পরে দেখাবো যদি না হয়। 29 কি বলছে, যে একটা বুক স্টোর, এটা কিন্তু প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন শুরু হলো। আমরা প্রফিট অ্যান্ড লস কনসেপ্ট কিন্তু আমরা শিখেছি আগেও, যে প্রফিট আর লস, এই প্রফিট আর লস এই দুটো জিনিস কার উপর ক্যালকুলেট করা হয় সবসময় কস্ট প্রাইসের উপরে, আর ডিসকাউন্ট এই জিনিসটা কার উপর চেঞ্জ করা হয় সবসময় হচ্ছে মার্ক প্রাইসের উপর কিন্তু কনসিডার করা হয়। এখন আমাকে বলছে
যে একটা বুক স্টোরে আছে 120খানা ডিফারেন্ট নোবেল মানে বই আছে, 120খানা আছে, টোটাল বুকস আছে 120টা, ঠিক আছে। বলছে ইট সোল্ড 40 নোবেলস অ্যাট 20% প্রফিট, 40টাকে 20% প্রফিটে বিক্রি করে দিয়েছে, 60কে 10% লসে বিক্রি করে দিয়েছে, রেস্ট মানে 100, তাহলে 120 মধ্যে 100 চলে গেছে, তার মানে 20খানা, সেটাকে করেছে 30% প্রফিটে বিক্রি করেছে। অন দ্য টোটাল কস্ট অফ দোজ রিমেনিং নোবেলস হোয়াট ওয়াজ দ্য সেলিং প্রাইস পার নোবেল ইন দ্য কম্বো ডিল। আচ্ছা, মানে তোমার যা সেলিং প্রাইসটা বের করতে দিয়েছে, ঠিক আছে। এবার এটা আমরা কি দেখব, আমরা দেখছি এখানটায় যে তোমার অঙ্কটা কি আছে, আর কিছুই না, অ্যাকচুয়ালি এটার ভাষাটা অনেক কঠিন দিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা দরকার নেই এত কোশ্চেন। অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা ইজি করে দিচ্ছে যে অ্যাভারেজ প্রাইস অফ 145, মানে প্রত্যেকটা বইয়ের দামই 145 টাকা করে ধরে মানে বলে দিয়েছে, ঠিক আছে। এবার বলছে যে যখন এই 20টা বিক্রি করবে 30% প্রফিটে, তখন হোয়াট ওয়াজ দ্য সেলিং প্রাইস অফ পার নোবেল, মানে শুধু এসপি বের করতে দিয়েছে। তাহলে কি দেখো, একটা বুক স্টোর বট করেছে, তার মানে 145টা তো সিপি প্রত্যেকটা বইয়ের। এইবার পার নোবেল পড়েছে, মানে আমাকে 20, 40, 60 এগুলোর কিন্তু কোনো দরকার পড়ছে না, শুধু দরকার পড়ছে 30% প্রফিটটা। তার মানে 145-এর উপর 30% প্রফিট করে বিক্রি করছে, তাহলে সেটাই সেলিং প্রাইস। অ্যাকচুয়ালি অ্যান্সারটা এইটুকুই দিয়েছে, শুধুমাত্র সুবিধা কোনটা করে দিয়েছে যে পার নোবেল এই ওয়ার্ডটা ইউজ করেছে, বা অ্যাভারেজ প্রাইস বলে দিয়েছে, মানে কি সিপি বলে দিয়েছে, প্রফিট বলে দিয়েছে 30%, শুধুমাত্র বলছে পার নোবেলে তুমি সেলিং প্রাইস বের করো, মানে জাস্ট এইটা বের করলেই হয়ে যায় 145 ইন্টু 130/100, ঠিক আছে। অ্যাকচুয়ালি জিনিসটা অনেক এই সমস্ত 40%, 20% দিয়ে জাস্ট রিডান্ডেন্ট ডাটা, তো আমাদের কিন্তু পরীক্ষায় তৈরি থাকতে হবে যে অনেক সময় কি হয় এক্সট্রা ডাটা দিয়ে থাকবে, সেই এক্সট্রা ডাটার খপ্পরে পড়ে গেলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে কত, 5 তারিখ 65, 5 হাতে 6, 4 তারিখ 52, 58 8 হাতে 5, 15 13 আর 5 কত 18, তাহলে দেখো 1885/10, মানে পয়েন্ট চলে গেল 188.5, এই টাকাটাই সে বিক্রি করছে, তার মানে অপশন ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। তো আমাদের রিডান্ডেন্ট ডাটা বা এক্সট্রা ডাটা থেকে কিন্তু বাঁচতে হবে। পরের প্রশ্ন কি বলছে, একটা রিটেলার সেলস এ প্রোডাক্ট ফর এ, ঠিক আছে, ইনকারিং এ লস অফ 10%, তাহলে লস হয়েছে। ডিউরিং এ সেল হি মার্কস আপ দ্য প্রোডাক্ট বাই 17.5% অন দ্য কস্ট প্রাইস and provides a flat discount of 20% on the mark price. What is the profit or loss percentage? এই সমস্ত অঙ্ক কি করি আমরা, মার্ক প্রাইসটাকে ধরে নিই। তো একটা কাজ করো, এই কস্ট প্রাইসকে তোমরা ধরে নাও যে কস্ট প্রাইসটাকে 100 ধরে নিলাম। দেখো যে সে কি করছে, সেই মার্কস আপ দ্য প্রোডাক্ট বাই 17.5% অন দ্য কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইসের উপরে আবার 17.5% বেশি দাম বাড়াচ্ছে, তার মানে সে মার্ক কততে করেছে, 117.5 সে মার্ক করেছে, 100-র উপরে 17.5 এক্সট্রা ধরেছে, কিন্তু তারপরেও তার লস। আচ্ছা, তারপরে সে ডিসকাউন্ট দিয়েছে, টোটাল কত ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ডিসকাউন্টটা কার উপর অ্যাপ্লিকেবল হয়, মার্ক প্রাইসের উপর, তাহলে এবং সেটা অ্যাপ্লিকেবল করে কি পাওয়া যায়, সেলিং প্রাইস পাওয়া যায়। তাহলে 117.5-এর উপরে কি হবে, 20% তোমার ফ্ল্যাট ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট মানে হচ্ছে 8/80/100, মানে দেখো 4-এর 5, তো কাটাকুটি করলে কত আসে, দেখো 5 2 10, 17 5 3 15 আর 25 ইন্টু 5 ইন্টু 4, তাহলে কত আসছে 92 93 94 টাকা এলো তোমার কি সেলিং প্রাইস। এবার বলছে তারপর আবার লসও হয়েছে, তাহলে তার কস্ট প্রাইস তাহলে বের করি, আর সেলিং প্রাইস এটা পেয়ে গেছি 94। আচ্ছা, ইনকারিং এ লস অফ 10%, এক সেকেন্ড, মার্ক প্রাইস পেলাম, সেলস এ প্রোডাক্ট ইনকারিং এ লস অফ 10%। আচ্ছা, ডিউরিং আ সেল হি মার্কস আপ এত, ডিউরিং এ সেল হি মার্কস আপ দ্য প্রোডাক্ট 17.5% অন দ্য কস্ট প্রাইস, ঠিক আছে, 100 টাকা ছিল সেটাকে করলো মার্ক করেছে 17.5 টাকা। প্রোভাইড এ ফ্ল্যাট ডিসকাউন্ট 20% মার্ক প্রাইস, তাহলে ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট দিলে সে সেলিং প্রাইস দিয়ে করেছে। আচ্ছা, আর বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট অর লস ফর দ্য রিটেলার ডিউরিং দ্য সেল, মানে ডিউরিং দ্য সেলের কথাই বলছে। তাহলে সেলে কত হচ্ছে, 100 টাকায় কিনেছিল, সেল করছে 94 টাকায়, তার মানে কি 6% সে লস করছে, মানে ওই 10%-এর কাজটা কোথায় কাজেই লাগছে না, দেখো ওটাও একটা এক্সট্রা দিয়ে দিয়েছে, কারণ সে কখন করে ইনকারিং লস করেছে সেটা ইম্পর্টেন্ট না, যখন ডিউরিং এ সেলের সময় কি করছে সেটা নিয়ে কথা বলেছে। তাহলে সেলের সময় কি করছে, সে 100-তে কিনছে কিন্তু 94 টাকায় বিক্রি করে দিচ্ছে, তার মানে 6% সে লস করছে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখি, একটা আইটেম আন্ডারগোজ 2 সাকসিভ ডিসকাউন্ট, মানে আবার সেই সাকসিভের কোশ্চেন যেখানে আমরা পপুলেশনের একটা অঙ্ক করলাম, ঠিক আছে। আফটার দোজ ডিসকাউন্ট অ্যান্ড দেন, আচ্ছা দুটো ডিসকাউন্ট, একটা হচ্ছে 12.5%, 12.5% মানে কত, 1/8,
আর 20% আমরা সবসময় এরকম ফ্র্যাকশনে করে নিই। 20% মানে কত? 1/5। তো এই দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে এবং সেই ডিসকাউন্ট দেওয়ার পরও এর ট্যাক্স অফ 18% ইজ অ্যাপ্লাইড, তার উপর আবার 18% ট্যাক্সও পড়ছে, ঠিক আছে, অন দ্য রিডিউস প্রাইস অ্যান্ড দ্য ফাইনাল অ্যামাউন্ট অফ দ্য কাস্টমার পেজ ইজ 927। ওকে, তাহলে বলছে অরিজিনাল প্রাইস কত? আমি অরিজিনাল প্রাইসকে এক্স ধরলাম, এর উপরে কি করছে? ডিসকাউন্ট পড়ছে। 1/8 ডিসকাউন্ট মানে কত দাম পড়ছে? অ্যাকচুয়ালি 7/8 পড়ছে। 1/5 ডিসকাউন্ট মানে অ্যাকচুয়ালি কত পড়ছে? 4/5। তার উপর কিন্তু আবার 18% ট্যাক্স এক্সট্রা পড়ছে, মানে 118/100। এইটা কিন্তু বুঝতে হবে, মানে এই রিডিউস প্রাইসটার উপরে আবার 118/100 ট্যাক্স পড়ছে, তারপরে সেই দামটা হচ্ছে 927। ব্যাস, দ্যাট ইজ দ্য ওয়ে। তাহলে কি হবে দেখো, 4 দিয়ে করলাম আমি 2 দিয়ে কাটলাম 59। দেখো এখানে বলেছে কিন্তু রাউন্ডেড অ্যামাউন্ট, তার মানে কাটাকুটি যাবে না, বুঝতে হবে। তাহলে এক্স ইন্টু 7 ইন্টু 59 বাই 500 ইজিক্যাল টু 927। তাহলে এক্স এর মান অ্যাকচুয়ালি কত আসছে? 927 ইন্টু 500 বাই এর গুণফল 59 ইন্টু 60 করলে, 59 ইন্টু 7 করলে কত? 963, 3 হাত থাকলো 6, 7 বাজে 35, 25 6 হচ্ছে 413। তো এখানে থাকলো 413, আর 927 সঙ্গে যদি 5 গুণ করি কত আসছে? 7 বাজে 25 5 হাত থাকলো 3, 5 গুণ 10 13, 3 হাত থাকলো 1, 45 46, মানে 4 6 3 5 1 2। ভাগ করো, 4 13 3 5 5 মানে আবার 11, তো 4 1 3, তো 2 2, তাই তো 122। তুমি দেখো 11 দিয়ে কোনটা আছে, তাহলে এটা হলো, এটা বাদ গেল, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে 11-র পর আবার কত যাবে? আচ্ছা ভাগ ঠিক হচ্ছে 5, 400 জিরো হচ্ছে এখানটায়, 413, তাহলে 505। এটা করলে কত আসছে? 413। এখানে আসছে দেখো 2, এখানে কত আসছে? 9 92, মানে আবার শূন্য বসালে তোমার আবার 2 যাচ্ছে, মানে 826। তাহলে এখানটা আসছে 920 থেকে 826 বিয়োগ করলে কত আসছে? 4, আর হচ্ছে 9, আবার শূন্য, মানে 1122 আসছে, মানে আবার 2 যাবে। তার মানে এই অ্যান্সারটা হচ্ছে, দেখো জাস্ট ক্যালকুলেটিভ অঙ্ক, লাস্টে একটু ক্যালকুলেশন করলেই হবে, বিকজ এটা সাকসেসিভের কথা বলছে, ঠিক আছে, কনসেপ্টটা বোঝা গেল। 32 দেখা যাক, আর 3টে অঙ্ক আছে জাস্ট, ঠিক আছে। একটা সেল, ইন এ সেল শপকিপার অফার্স 15% ডিসকাউন্ট অন ক্লোথস ইফ ইউ বাই মোর দ্যান 2 আইটেমস, ঠিক আছে, দুটো আইটেমসের বেশি যদি কেনো তাহলে সে হচ্ছে 15% ডিসকাউন্ট সে দেবে। ওকে, পজ করে দেখবে আগে। প্রিয়া বাইস 4 শার্টস ফর এত, তাহলে 4টে শার্ট কিনেছে, তার মানে নিশ্চিতভাবে 15% ডিসকাউন্ট ইজ অ্যাপ্লিকেবল টু হার, কারণ সে তো 4টে কিনে নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবার বলছে ইফ দ্য শপকিপার স্টিল মেক্স 20% প্রফিট, ফাইন্ড দ্য প্রফিট অ্যান্ড দ্য শপকিপার উড এত, ঠিক আছে। তার মানে এখানে দেখো অঙ্কটা কি বলেছে, 15% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে একটাতে, আর বলে দিয়েছে আবার 20% প্রফিটের কথাও বলে দিয়েছে, ঠিক আছে। আবার এখানে আচ্ছা, এবার বলেছে উড মেক ইভেন, ঠিক আছে। তুমি বলো ডিসকাউন্ট আর প্রফিট এই দুটো কোশ্চেন যদি দিয়ে, মানে জিনিস যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু একটা জিনিস করতে পারি, সেটা কি, যে সিপি বাই এমপি কিন্তু বের করতে পারি। সিপি বাই এমপি কি হয়? কস্ট প্রাইসের উপরে কি হয়? প্রফিট। তো এখানটায় নিচে হয় 100 প্লাস প্রফিট, আর উপরে হয় 100 মাইনাস ডিসকাউন্ট, এই কনসেপ্টে হয়। তো সিপি বাই এমপি যদি বলে, তাহলে সিপি বাই এমপির মান কত আসে? দেখো 100 মাইনাস ডিসকাউন্ট মানে 100 মাইনাস 15, মানে 85, আর 100 প্লাস 5 মানে 120, 100 প্লাস পি মানে 120, তাহলে 120, তাহলে 5 17, আর 5 হচ্ছে 24। তাহলে দেখো সিপি বাই এমপির ভ্যালুটা কত আসছে? 17/24। এখন বলছে ফাইন্ড দ্য প্রফিট ইফ দ্য শপকিপার উড মেক ইফ হি হ্যাড সোল্ড দ্য ক্লোথ অ্যাট দ্য ফুল প্রাইস। ফুল প্রাইস মানে মার্ক প্রাইসের কথা বলছে, ফুল প্রাইস মানে হচ্ছে মার্ক প্রাইসের কথা বলছে। তার মানে যদি মার্ক প্রাইসটাই যদি তার সেলিং প্রাইসের সঙ্গে সমান হয়, মানে এক্ষেত্রে কি বলছে, যদি সিপি যদি 17 হয় আর সেলিং প্রাইসটা যদি মার্ক প্রাইস হয় মানে 24 হয়, তাহলে কতটা প্রফিট হবে? তো আমি তো বুঝতে পারছি এদের গ্যাপ কত, এদের গ্যাপ হচ্ছে 7, তাহলে 7-এর মানটা বের করলেই আমাদের অ্যান্সার চলে আসবে, মানে 7 দিয়ে ডিভিজিবল হবে। সেক্ষেত্রে দেখলে দেখো একমাত্র এই অপশনটা কিন্তু 7 দিয়ে ভাগ যাচ্ছে, আর কিন্তু কেউ যাচ্ছে না, তাহলে হয়তো এটা অ্যান্সার হতে পারে। এবার আমরা একটা দেখি, যে বলছি এখানটায় এই মানটাকে ইউজ করি, যে প্রিয়া বাইস 4 শার্ট ফর 240। বলো প্রিয়া বাই করছে, ঠিক আছে, প্রিয়া বাই করছে কার হিসাবে? যখন সেলারটা সেল করছে সেটাই তো মানে সেলারের সেলিং প্রাইস, সেটাই তো প্রিয়ার বাই মানে কস্ট প্রাইসের সঙ্গে সমান। তার মানে অ্যাকচুয়ালি সেলারের সেলিং প্রাইসটা বলে দিয়েছে 20-40, তাহলে এসপির মান বলে দিয়েছে হচ্ছে 20-40 হচ্ছে এসপির মান। কারণ দেখো গোটা অঙ্কটাই কিন্তু আমরা শপকিপারের রেসপেক্টে করছি, নট কি প্রিয়ার রেসপেক্টে। তাহলে প্রিয়া যে দামে কিনছে সেই দামে কিন্তু সেলার যে আছে সে বিক্রি করছে, তার মানে 20-40টা হচ্ছে তোমার
সেলিং প্রাইসের সমান, মানে 24-এর মান হচ্ছে 20 40। তাহলে কত হচ্ছে, কাটাকুটি করলে 12 2 12 1 12 170, তাই তো, সরি 170 না, 12 কে 12 7 170, হ্যাঁ। তো একের মান কত আসছে, এক সেকেন্ড, সেলারের সেলিং প্রাইসটা সমান, তো সেলার হচ্ছে 24 টাকায় বিক্রি করছে, তাহলে 24-এর মান 20 40 হয়, 12 2 12 1 12 আর 84 7 12 84 170 85 চলে আসছে, তাই তো। এটার অ্যান্সার 700 হবে, ক্যালকুলেশন ভুল হচ্ছে মনে হচ্ছে একটা। সিপি এটুকু পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, 17/24। প্রিয়া হচ্ছে বাই করেছে, মানে সেলার হচ্ছে সেল করেছে, তাহলে সেলারের, আচ্ছা সেলার তো 120 টাকায় সেল করে, তাই না? হ্যাঁ, আচ্ছা প্রিয়া বাই করে, হ্যাঁ এইখান থেকে বুঝতে হবে যে প্রিয়া বাই করেছে 20 40-এ, তার মানে প্রিয়া বাই করেছে মানে সেলার সেল করেছে। এবার শপকিপার স্টিল মেক্স এ প্রফিট এত, মানে আমি যদি 100 ধরি নয়, যে ইয়ের কস্ট প্রাইস হচ্ছে 100, সেলারের কস্ট প্রাইস হচ্ছে 100 যদি ধরে নিই আমি, তাহলে সে বিক্রি করছে কত, 120-তে সে বিক্রি করছিল, সেই 120-এরই মান দিয়ে দিচ্ছে 20 40। তাহলে কাটাকুটি করলে কত আসছে দেখো, একের মান আসছে 1 12 170, তাই তো। হ্যাঁ, তাহলে 1700 টাকাই হলো একের তাহলে 100 একের মান 17 হলো, তাহলে 100-র মান হচ্ছে 1700, তার মানে কস্ট প্রাইস হলো 1700, তার মানে এই 17-র মান হচ্ছে 1700, তাহলে 17 ইকুয়াল টু 1700, তার মানে 1 ইকুয়াল টু কত 100, তার মানে প্রফিট হচ্ছে 7, তার মানে 7 ইকুয়াল টু দেখো 700 মিলে যাচ্ছে। মানে এখানটা দেখতে হবে এই কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা মেইনলি তৈরি করতে হবে, যে প্রিয়া যেটা ধরো এরকম, আমি বলছি শুধু কনসেপ্ট এখানে লিখছি, যে ধরো শপকিপার আছে, সেই শপকিপার কি করছে, শপকিপার হচ্ছে প্রিয়াকে একটা জিনিস বিক্রি করছে, তো শপকিপার যেটা সেল করছে তার মানে এটা সেলিং প্রাইস, সেই সেলিং প্রাইসে তো প্রিয়া কিনছে, তার মানে প্রিয়া যে দামে বট করছে সেটাই তো সেই সেলারের সেলিং প্রাইস। তার মানে কি, এই যে এখানে লেখা আছে না প্রিয়া বাইজ এত, তার মানে হচ্ছে মানে সেলারের সেলিং প্রাইস হচ্ছে 20 40, সেখানে আমি যদি সিপিটাকে আমি 100 টাকা ধরে নিই, 20% প্রফিট হচ্ছে, তাহলে এসপি কত হয়, এসপি হয় 120 টাকা, তাহলে 120-র দাম কত হচ্ছে 20 40, তাহলে কাটাকুটি করলে 12 কে 12 7 170 আসছে, আর সেলি তোমার কস্ট প্রাইস তো 100, তাহলে 100-র মান কত আসছে, সরি 17 আসছে, তাহলে 100-র মান কত আসছে 1700 আসছে। এবার আমি দেখো সিপি বাই এমপির রেশিওটা পেয়ে গেছিলাম কত 17/24, আমাকে অঙ্কে বলেছে যে এমপিটাই এসপি, তার মানে এসপির ভ্যালুটাও আমি 24 পেয়ে গেছি, তাহলে সিপি আর এসপির মধ্যে গ্যাপ কত আছে 7, সেটাই তো প্রফিট। তাহলে একের মান যদি আমাদের এই এখানে যদি গিভেন 17-র মান যদি 1700 হয়, তাহলে একের মান কত, একের মান 100, তার মানে 7-এর মান কত 700, তার মানে 700 টাকা প্রফিট হচ্ছে। অলদো আমি এই যে গ্যাপটা পেয়ে যাচ্ছি না 17/24, সেই গ্যাপ থেকে আমরা কিন্তু বলে দিতে পারছি যে অ্যান্সারটা হচ্ছে 7-এর ডিভিজিবল হবে। আচ্ছা, মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 140% মোর দ্যান দ্য ডিসকাউন্ট ভ্যালু, মার্ক প্রাইস হচ্ছে 140% মোর, এই যে 140% বলেনি কিন্তু মোর বলছে, মানে অ্যাকচুয়ালি কি 240%, 100 প্লাস 140 240% অফ 100 অফ দ্য ডিসকাউন্ট, তাহলে এটা ডি। তাহলে এটা যদি কাটাকুটি করি কত আসছে দেখো 2 5 2 12, তার মানে এমপি বাই ডি মানে মার্ক প্রাইস বাই ডিসকাউন্ট ইকুয়াল টু আসছে 12/5, তাহলে ডিসকাউন্ট দিচ্ছে 5, টোটাল হচ্ছে মার্ক প্রাইস হচ্ছে 12, তার মানে অ্যাকচুয়ালি সেল কত করছে, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 12 - 5, কারণ 12 টাকার মধ্যে যদি 5 টাকা ডিসকাউন্ট হয় তাহলে বাকিটা সেলিং প্রাইস, এটা 7। এবার বলছে সেলিং প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট অফ মার্ক প্রাইস, এটা ইজি কোশ্চেন, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 7 আর মার্ক প্রাইস কত 12, তাহলে 7/12 ইন্টু 100, এটা তো জিজ্ঞেস করতে দিয়েছে 3 4 সরি 4 4 3 4 25, তাহলে কত আসছে 175, মানে 5 3 15 25 8 3 24 58 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে, তাহলে অপশন বি হয়ে গেল অ্যান্সার। পেনাল্টি বেট কোশ্চেন, কস্ট প্রাইস অফ টিভি ইজ এত, মার্ক প্রাইস ইজ এত, আচ্ছা তাহলে সিপি বলে দিয়েছে, এমপি বলে দিয়েছে, ইফ দ্য শপকিপার সেলস ইট অ্যাট এ গেন অফ 8%, তাহলে প্রফিট পার্সেন্টেজ বলে দিয়েছে কত 8%, দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ রেট অফ ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করতে দিয়েছে, ঠিক আগে যে ফর্মুলাটা ইউজ করলাম সেটা দিয়ে হবে, যে সিপি বাই এমপি রেশিও আমরা কিভাবে পাই, পার্সেন্টেজ আর মানে প্রফিট পার্সেন্টেজ আর ডিসকাউন্ট পার্সেন্টেজ দিয়ে আমরা অ্যান্সার পেয়ে যাই। তাহলে আমি সেক্ষেত্রে জানি যে এটা হয় 100 প্লাস প্রফিট আর উপরে হয়ে যায় 100 মাইনাস ডিসকাউন্ট, মানে ভাইস ভার্সা হয়, এমপিটার উপরে কে কাজ লাগায় ডিসকাউন্ট, তাই ডিসকাউন্টটা ভাইস ভার্সা হয়ে যায়, মানে উপর নিচে হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হচ্ছে সিপির মান কত বলে দিয়েছে 14,000 আর নিচে হচ্ছে 18,000, তাহলে 14/18 16 14,000 16,000 শূন্য শূন্যগুলো কেটে দিলাম, তো ইকুয়াল টু কত 100 মাইনাস ডিসকাউন্ট, তাহলে 100 মাইনাস ডিসকাউন্ট বা 100 প্লাস প্রফিট কত 108, পি এর মান 8 যেহেতু, তাহলে দেখো কাটাকুটি করলে কত আসছে 2 7 2 8 4 2 4 27, তাই না, তাহলে কত আসছে 100 মাইনাস ডিসকাউন্ট ইকুয়াল টু আসছে দেখো 27 ইন্টু 7
বাই 2, তাহলে 7 7 49, 189 বাই 2, 9 দুগুণ 18 আর 94.5%। তাহলে ডি এর মান কত আসছে? ডি এর মান আসছে 100 মাইনাস 94.5% ইকুয়াল টু, তারপর আসছে 5.5%। তো অ্যান্সার হয়ে গেল ডিসকাউন্ট, অপশন ডি হয়ে গেল। আর লাস্ট কোশ্চেন আজকে, সেটা হচ্ছে একটা ত্রিভুজ বলে দিয়েছে এ বি সি, একটা ত্রিভুজ, যে ত্রিভুজে বলে দিয়েছে দুটো পয়েন্ট আছে ডিই, দুটোই হচ্ছে বি আর সি এর উপরে রয়েছে, ঠিক আছে। এবার বলছে এডি ইকুয়াল টু এই, মানে এই এইটা আর এইটা হচ্ছে সমান বলেছে, ঠিক আছে। এই দুটো ইকুয়াল, এই দুটো ইকুয়াল বললে আমরা দেখো অফেন্ড করতে পারছি যে এদের অপোজিট গুলো সমান, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু সমান হবে। এবার বলছে বিএডি ইকুয়াল টু সিএই, বিএডি ইকুয়াল টু সিএই মানে এই অ্যাঙ্গেলটা, আর হচ্ছে সিএই মানে এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান। এবার বলছে দুজন সবারই মান বলেছে, এবির মান কিছু বলে দিয়েছে, বিডির মান বলে দিয়েছে, সবারই মান বলে একটা সম্পর্ক বলতে বলেছে। তো এই অঙ্কটা কি করব আমরা দেখেই বুঝতে পারছি যে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে, মানে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমার কোনো একটা কনসেপ্ট লাগাতে হবে, নাহলে তো অঙ্ক করা যাবে না। তো আমি দেখছি যে দুটো সাইড সমান, আবার সেই হিসাবে এই বাইরেরটা সমান। এবার দেখো কোনো একটা ট্রায়াঙ্গেল যদি হয়, সেই ট্রায়াঙ্গেল যদি এক্সটার্নাল অ্যাঙ্গেলটা সমান হয়, আমরা কি জানি যে এক্সটার্নাল অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা, সেটা ধরো আলফা যদি হয়, আর যদি বিটা আর এটা যদি গামা হয়, তার মানে আমরা বলতে পারি যে আলফা ইকুয়াল টু বিটা প্লাস গামা, মানে এক্সটার্নাল অ্যাঙ্গেল দুটো ইন্টারনাল অ্যাঙ্গেলের সঙ্গে সমান হয়। তাহলে স্বাভাবিকভাবেই ধরো এটার মানে যদি থিটা বলি, আর তাহলে আর এটার মান যদি আলফা আলফা বলি, তার মানে এটার মান কি আসছে, এটুকুর মান দেখো আসবে আলফা মাইনাস থিটা। ঠিক সেরকম ভাবে এটা তো থিটাই বলে দিয়েছে, সেম বলেছে, তার মানে এটার মানও দেখো আলফা মাইনাস থিটা আসছে। তাহলে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কি হচ্ছে, দেখো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দুটো সাইড কিন্তু এই দুটো অ্যাঙ্গেল সমান হয়ে যাচ্ছে। এই অ্যাঙ্গেলটা যেমন সমান, তেমনি এই অ্যাঙ্গেলটাও সমান হচ্ছে, আর এই একটা সাইডও সমান হচ্ছে, মানে কি তোমার এই কনসেপ্টে কিন্তু তোমার কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে, সার্কেল কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে এই ট্রায়াঙ্গেল দুটো। আমরা জানি কনগ্রুয়েন্সির 4টে ফর্মুলা থাকে, একটা হচ্ছে সাইড হতে পারে 3টে সমান হয়ে গেলে, বা আস হলে, বা সাস হলে, বা আর এইচ হলে। আর যদি তোমার অ্যাঙ্গেল হয় তাহলে কিন্তু কনগ্রুয়েন্ট হয় না, তাহলে আমাদের হয়ে যায় সিমিলার ট্রায়াঙ্গেল। এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের আবার দেখবো আমরা ফিরতি। তো দুটো কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেল কি হয়, কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল তখনই হয় যখন হচ্ছে সব কনগ্রুয়েন্ট হলে সবগুলো সমান হয়ে যায়, মানে করসপন্ডিং সাইডগুলো, মানে এবি তোমার এসির সঙ্গে সমান হবে, বিডি তোমার সির সঙ্গে সমান হবে, এগুলো সব সমান হবে। তাহলে এবার অঙ্কে কি বলা আছে দেখো, এবি আমি বলছি এবি হচ্ছে কার সঙ্গে সমান হবে, এসির সঙ্গে সমান হবে। এবির মান কি আছে, এবির মান আছে 2p প্লাস 3, আর এসির মান কি আছে, এসির মান আছে 3q মাইনাস 1। তো সেক্ষেত্রে কি আসছে 2p ইকুয়াল টু দেখো, বা 2p প্লাস 2p প্লাস 4 ইকুয়াল টু 3q, এরকম একটা ইকুয়েশন পেলাম। আর একটা বলতে পারবো আমরা যে বিডি আর সেটা ইসির সঙ্গে বা সির সঙ্গে সমান হবে। বিডির ভ্যালু কত বলেছে, বিডির ভ্যালু 2p, আর সির ভ্যালু কত বলেছে, সি হচ্ছে কিউ, তাহলে 2p ইকুয়াল টু কিউ। তাহলে 2pর জায়গায় তুমি কিউ বসিয়ে দাও, তাহলে 2pর জায়গায় কিউ বসালে কত হচ্ছে, কিউ প্লাস 4 ইজ ইকুয়াল টু 3q। তার মানে দেখো 2q ইকুয়াল টু 4, মানে কিউ এর ভ্যালু চলে এলো 2। কিউ এর ভ্যালু যদি 2 এখানে বসায়, তাহলে পি এর ভ্যালু কত আসছে, পি এর ভ্যালু 1 আসছে। তাহলে পি এর ভ্যালু 1, কিউ এর ভ্যালু 2, আমাকে বের করতে দিয়েছে পি প্লাস কিউ, তার মানে 1 প্লাস 2 ইজিক্যাল টু 3 আসছে অ্যান্সার। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা কোনটা আসছে, অ্যান্সার চলে আসছে অপশন 3। তো আমরা এই লেকচারে আমরা 35টা অঙ্ক করলাম, যেটা হচ্ছে সিএইচএসএল এর কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো থাকলো। তো ভালোভাবে দেখবে, সব হচ্ছে আগে পজ করবে, সমস্ত কিছু ট্রাই করবে, এবং তারপর হচ্ছে দেখে নেবে। সব থেকে ভালো কোশ্চেন সিএইচএসএল 2025 এসছে, পরবর্তী যে কোনো এক্সামে আসতে পারে, তো ইম্পর্টেন্ট থাকলো। তো আমাদের ক্লাস আজকে এইটুকু পর্যন্ত থাকলো, রেকর্ডেড ভিডিও প্রোভাইড করে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে।